রিবর্নফ্লব। লেখা মান্নাত মিম। পর্ব ১। সে কোথায় এলো? বুঝে উঠতে পারছে না। মন অচল, কিন্তু মস্তিষ্ক ভীষণভাবে সচল। তবে ভাবনার অবকাশ নেই। দৈবাত অজানায় পৌঁছে যাওয়াতে ঘটনার সারমর্ম বোধে আসছে না তার। গভীর অন্ধকারাচ্ছন্নে আবৃত জঙ্গল। চারিদিকে তবুও একবার চোখ বুলিয়ে নিল। কারণ জায়গাটা তো সে চিনে না। দেখার তৃষ্ণা জাগবে তো মনে স্বভাবতই। মানুষের এটা স্বভাবগত অভ্যাস। সম্মুখে লম্বালম্বিভাবে এগিয়ে যাওয়া শুরু করল। কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। কারণ অনেকটা পথ এগিয়ে এসে পড়েছে ঘোরের মাঝেই, হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খেল। হাত দিয়ে ছুঁয়ে জিনিসটা অনুভব করে দেখে কেমন যেন লোহার গেটের মতো। পুরানো যুগের বড় গেট হয় যেমন, ঠিক তেমনই লাগলো এটা। ধাক্কা দেওয়ার সাথে সাথে ক্রাক শব্দ তরঙ্গের সৃষ্টি হয়ে খুলে গেল। আচমকাই একদল বাদুড় তার মাথার উপর দিয়ে উড়ে গেল। সে ভীত হয়ে মাথা নিচু করে ফেলে দ্রুতই। বাদুড়গুলো চলে গেলে মাথা উঁচু করে পুরো হাবেলিটাতে চোখ বুলাল। বেশ জরাজীর্ণ ও লতাপাতার ঝুলে ঘেরা পুরানো দোতলা হাবেলি, এগিয়ে ঘুরে দেখতে লাগল সে। দিক থেকেই ওপরে ওঠার সিঁড়ি। মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে চারদিকেই। ওপরের দিকে করিডোর হয়ে গিয়ে অতি সুন্দর কারুকার্য খচিত দরজার সামনে দাঁড়ালো সে। যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখতে। কিন্তু আফসোস, দরজায় বিরাট বড় তালা ঝুলানো। পুরনো বাড়িতে তালা ঝুলানোর অদ্ভুত কারবারে দেখে তার মনে সবকিছু জানার কৌতূহলটা আরও বেড়ে গেল। চাবিটা খুঁজতে মন যেন অস্থির হয়ে পড়ল। তাই হন্তদন্ত হয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখল এমন দরজা আর কোথাও আছে কি না। এই রুমের দরজা বরাবর আরেকটা রুমের দরজা। সেদিকে পদচারণা করল। সেখানের দরজা খোলা দেখে অবাক হল সে। বিস্ময়কর কাণ্ড হল, ভেতর বেশ ঘুটঘুটে অন্ধকার। অত্যাধিক রহস্যময় লাগছে চারদিক। তার মন বলছে, রহস্য উদ্ঘাটন করতে, মস্তিষ্ক বলছে, ফিরে যাওয়ার কথা। মন মস্তিষ্কের মাঝে দ্বন্দ্ব হচ্ছে যখন, তখন হঠাৎই রুমের মধ্যখানে আলো জ্বলে ওঠে। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সেই আলো। অদ্ভুত রকমের এক চাবি শূন্যে ভেসে উঠল জ্বলজ্বল করা আলোক উৎস হতে। সম্মোহনের মতো সে হাত দিয়ে চাবিটা নিল। ফিরে গেল সেই রহস্যময় দরজার সামনে, চাবি দিয়ে দরজায় ঝুলে থাকা তালা খুলে ফেলল। এক পা পা করে ভেতরে ঢুকতেই দরজাটা সশব্দে আপনা আপনি বন্ধ হয়ে গেল। আকস্মিক শব্দের তীরতায় তার সম্মোহন কেটে গেল। এমন অপরিচিত অদ্ভুতুরে হাবেলির আশ্চর্যজনক কর্মকাণ্ডে এবার সে ভয় পেয়ে ভীতসন্ত্রস্ত হল। ভয়ের চোটে একছুটে দরজার সামনে গিয়ে হাত দ্বারা আঘাত করতে লাগল দরজায়। এমন সময় তার কাঁধে কারো গরম নিঃশ্বাসের টের পেল। দরজা ধাক্কা দেয়ার হাত এবার থেমে গেল। পিছনে কারো অস্তিত্ব, বিষয়টা ভাবতেই তার গা কাটা দিয়ে উঠল। কান্না করার কথাও ভুলে গেল। কঠোরভাবে কাঁপতে লাগল। বুঝতে পারল, কোনো ভয়ঙ্কর বিপদ তার দিকে ধেয়ে আসছে। চেষ্টা করতে লাগল, নিজের অবস্থান থেকে সরে যেতে, কিন্তু আজ শরীরের বোধশক্তি যেন হারিয়ে গেছে। সেই সময়ে অলিভিয়া, বাতাসের শোষো শব্দের সাথে তার নামটাও কানে বাজল তার। সে কি ভুল শুনল নাকি সঠিক? তার নাম ধরে কেউ তাকে যেন ডাকল। মনে মনে তা ভেবে পিছনে ফিরে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে মামুনি? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? অলিভিয়ার মা মিসেস নিকিতা তার মাথায় ও পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন। মেয়েটা তার ঘুমের ঘরে হাঁসফাঁস করতে করতে চিৎকার করে জেগে গেল। ঘুম এ পর্যন্ত মেয়েটাকে যেন ধরাই দিতে চায় না। কিছুক্ষণ পর অলিভিয়ার বাবা জামান এসে উদ্বিগ্নতা ভরা কণ্ঠে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। কি হয়েছে? আবারও চিৎকার দিয়েছে? মনে হয় আবারও সে একই স্বপ্ন দেখেছে। এদিকে অলিভিয়া হাঁপাচ্ছে দেখে মিসেস নিকিতা এক গ্লাস পানি এনে দিলেন। পানি পান করে সে বিছানায় গা এলিয়ে দেয়। ক্লান্তিতে অলিভিয়ার দুচোখের তারারা বন্ধ হতে চাচ্ছে। অথচ এই চোখ দুটোই তার সাথে প্রতিপদে শত্রুতামি করে। মিসেস নিকিতা এখনও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন আর চোখের জল ফেলছেন অঝরে। তা দেখে জামানো চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেলেন। এই চোখ কেন এত অসহায় বানিয়ে দেয় মানুষকে? উত্তর জানা নেই কারোরই। রিবর্নফ্লব।
লেখা মান্নাত মিম। পর্ব 2। লন্ডনের মতো দেশে ভালোবাসা নামে মাত্রই। ইংরেজিতে লভ শব্দটা এই দেশে অহরহ। কিন্তু এই 4 শব্দের লভের মধ্যকার যে মন কেন্দ্রিক আধ্যাত্মিক অনুভূতি, সেটা তাদের মধ্যে নেই। তারা এটাকে স্রেফ শব্দ পর্যন্তই মনে করে। সেখানে কারো ভালোবাসা মানেই ডেট, নাইট পার্টি, কি অতঃপর সেক্স ইন বেড। সাধারণ কালচার। পোশাক বদলানোর মতো করে ভালোবাসারও অদলবদল হয় সেখানে। আজ এ তো কাল সে, চয়েজ অনুসারে। সেখানে বাংলাদেশি তরুণী অলিভিয়া কিভাবে কারো ভালোবাসা গ্রহণ করতে পারে? অসম্ভবেরও অসম্ভব এটা। কিন্তু প্রেমিক পুরুষ সেটা মানতে নারাজ। নিজের সবটা দিয়ে সে মেয়েটাকে হাসিল করতে চায়। চাওয়া পাওয়ার মাঝে কেবল মেয়েটার অসম্মতি। তবে অলিভিয়ার বাবা মা সম্মতিসূচক ইঙ্গিত প্রদান করেছেন। কারণ একমাত্র মেয়ের জন্য এমন ছেলে পাওয়া মুশকিল। যেভাবে তাদের মেয়েকে ছেলেটা আগলে রাখে, কজনই বা রাখতে চায়। উপরন্তু ছেলেটা বাংলাদেশি, একই দেশের হওয়ায় যেন শোনায় সোহাগা। তবে বাংলাদেশি হলেও কি হবে, জন্মবড় হওয়া লন্ডন কালচার মেনেই তো। এই কারণেই অলিভিয়া ভালোবাসায় নাখোশ, অসন্তুষ্ট, রুষ্টভাবসম্পন্ন। তবে আরেকটাও কারণ রয়েছে এতে। হেই অলিভিয়া, কাম উইথ মি। ইলহাম যেই না অলিভিয়ার হাত ধরতে যাবে, অলিভিয়া বিষয়টা বুঝতে পেরে পিছিয়ে গিয়ে বলল, কোথায়? আরে আসো না। তোমাকে মেরে ফেলবো না তো? তারই বাকি নিশ্চয়তা। কথাটা যদিও মুখ ফসকে বেরিয়েছে অলিভিয়ার, তবুও ব্যথিত হলো না ইলহামের হৃদয়। আসলে ইলহাম তো জানে, অলিভিয়া তাকে নিজের কাছ থেকে দূর করার জন্যই এসব বলে। সারাক্ষণ কষ্ট দিয়ে কথা বলবে, যেগুলো শুনে ইলহাম যেন নিজ থেকে সরে দাঁড়ায়। কিন্তু ইলহাম তো ইলহামই। অলিভিয়া নামক চন্দ্রমুখীকে নিজের হৃদয়ের খাঁচায় বন্দি করেই দম নিবে বলে প্রতিজ্ঞা করেছে। আচ্ছা, যাও, মারার জন্যই নিচ্ছি। আগে তোমাকে, পরে নিজেকে মারব। রাজি হচ্ছ না তো কি আর করার? বলেছি না পিছু ঘুরতে না বারবার। ইলহামের কথা এবার বেশ ঝাঝালো গলায় উত্তর দিল অলিভিয়া। ইলহামের রাগ উঠল মারাত্মক। মেয়েটা নাছোড়বান্দা কেন এত? কোনো কথাই মাথায় নেয় না। সারাক্ষণই তার বিরোধিতা করবে। দাঁতে দাঁত চেপে মনে মনে দেখে নেব ভেবে চলে গেল। অলিভিয়া দাঁড়িয়ে রইল বরফে মণ্ডিত লনে। আজও খারাপ আচরণ করেছে? না মা, জানোই তো ও ইচ্ছে করে এমন ব্যবহার করে। আমাকে কষ্ট দেওয়াই তো ওর কাজ। আমিও তার দেওয়া সকল কষ্ট মাথা পেতে নিতে প্রস্তুত। কিন্তু সেই তো রাজি হচ্ছে না। ইস, তোমার মতো যদি আমার একটা ছেলে থাকতো। মেয়েটা তো। মিসেস নিকিতাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইলহাম বলে উঠল, এমনটা বলবে না। অলিভিয়াকে আমি ভালোবাসি। তার খামতি শুনতে কষ্টবোধ করি, হৃদয় ব্যথিত হয়। দীর্ঘশ্বাস ছাড়লেন মিসেস নিকিতা অন্তঃকোণ হতে। ইলহাম ছেলেটা 3 বছর যাবৎ চেষ্টা করে চলেছে অলিভিয়ার মনে নিজের একটা জায়গা তৈরি করার। অথচ তার মেয়েটা হয়েছে একদমই ভালোবাসা বিমুখী। হবেই না বা কেন? দুনিয়ার অসচ্ছলতা কি কম দেখেছে? চোখে দেখা আর অনুভব করা এক নয়। কিছু কিছু কষ্ট আমাদের দেখার চাইতে অনুভব করাই গাঢ়ভাবে, সেটার প্রখরতা থাকে বহুত। কিন্তু ইলহাম ছেলেটা যে অমন নয়, সেটা কে বোঝাবে তাকে? ছেলেটা পরিচিত হওয়ার পর থেকেই মিসেস নিকিতাকে মা ডাকে, মি। জামানকে বাবা। কি মধুর কণ্ঠে মায়া জড়িয়ে ডাক দেয় ইলহাম। কলজেটা জড়িয়ে যায় মিসেস নিকিতার। অথচ নিজ বাবা মাকেও বৈদেশিক ভাষাতে মাম্মাপাপ ডাকত, এখন কত পরিবর্তন করেছে। শুধু নিজ মেয়েটার ঘাউরামির কারণে ছেলেটাকে নিজের কাজ ছাড়া করতে হয়। অলিভিয়া যে সহ্য করতে পারে না ইলহামকে। না হলে ছেলেটাকে একেবারে ঘর জামাই করে রাখতে চান মিসেস নিকিতা। ইলহামও পারলে নিজ বাড়ি ছেড়ে চলে আসে অলিভিয়াদের বাড়িতে। আচ্ছা, শুনো, আজ কিন্তু আমাদের এখানে থাকবে। উহুম, থাকা হবে না। বন্ধুদের বাড়িতে পার্টি আছে। সেখানেই তো নিয়ে যেতে চেয়েছিলাম তোমার মেয়েকে। কি করল, উল্টো তাড়িয়ে দিল আমায়। ক্লেশবোধক বাক্য ব্যক্ত করল ইলহাম। সেখানে আহ্লাদীপনা স্বর মিশ্রিত। যা ওপর হতে সিঁড়ি বেয়ে নেমে আসা অলিভিয়ার কর্ণগোচর হল। মেজাজে রাগের তীক্ষ্ণতা প্রকাশ পাওয়ার আগেই মিসেস নিকিতার হাতে থাকা বাটার মিক্স ব্রেড নিয়ে দৌড় দিল ইলহাম।
ইলহামের যাওয়ার শব্দ শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অলিভিয়া। সেটা অবশ্য তার মায়ের দৃষ্টির আড়ালেই। ঘুম হয় না অলিভিয়ার। হারিয়ে গিয়েছে তা বছর 10 আগেই। সাথে দৃষ্টি শক্তিকেও হারানোর খাতায় যোগানতে রেখেছে। প্রত্যেকেই বিষয়টা ভাবতেই অবাকান্বিত হয় ব্যাপক হারে। এত সুন্দর মেয়ে, তাও আবার বিড়ালাক্ষী চোখ দুটোতে জ্যোতি নেই, ভাবতেই গা শিউরে ওঠে সকলের। একটা অ্যাক্সিডেন্টে এমনও হয়? সাধারণ অ্যাক্সিডেন্ট যদিও বা মনে হয়নি সকলের। সাধারণ হলেও বিষয়টা গুরুতর ছিল। অলিভিয়া যেমন দৃষ্টিশক্তি হারিয়েছে, তেমনি অপরপক্ষও মৃত্যুমুখী হয়েছে। এই সাধারণ কেসটাই হয়ে উঠেছে গুরুতর বিষয়ের ইস্যু। তবুও সহসা কোনো ক্লুও পাননি পুলিশ অফিসাররা। বিষয়টা সেখানেই ধামা চাপা দিতে বাধ্য হন তারা। রাতে মহাকাশে আলোকবিন্দুর মতো জাজ্বল্যমান নক্ষত্রপুঞ্জ। সেসব নিরূপণে ব্যস্ত অলিভিয়া। কারণ সে কেবল রাতের আধারে ঢাকা আকাশ দেখতে পায়। শুধু রাতেই। তাও আবার আকাশ ও চাঁদতারা। বিষয়টা সবার কাছে ভারী অদ্ভুত ঠেকলেও কোনো কুলকিনারা পায় না কেউই এ বিষয়ে। ডাক্তাররা রিসার্চও করে বলেছেন, আধ্যাত্মিক বিষয় হতে পারে। ডাক্তার হয়েও এসবে বিশ্বাস রাখেন? মি জামানের কথায় সম্মুখে বসা ডাক্তার মুচকি হেসে বললেন, রাখতে হয়। আমাদের পরিচালিত করার জন্য একজন আছেন, একজন আমাদের সৃষ্টি করেছেন। এসব থিওরিতে বিশ্বাস আছে বলেই আধ্যাত্মিক বিষয়টা মনে এলো। আর এমনিতেও কোনো অসুখ বিসুখ তো দেখছি না। অলিভিয়া সম্পূর্ণ সুস্থ। শুধু চোখে দেখা ছাড়া। আরেকদিন অলিভিয়া দেখল, আকাশ থেকে নক্ষত্র টুকরো পড়ছে। আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এতই আলোকছটা ছিল। বিষয়টা আর বাকি বিষয়ের মতোই উড়িয়ে দেন তার বাবা মা। মিথ্যে ভ্রম মনের দুশ্চিন্তা ভেবে বাদ দিতে বলেন মিসেস নিকিতা। কিন্তু বিষয়টা আদৌ ছেড়ে দেওয়ার মতো? তবে ইদানিং তার প্রায়ই ঘুম চোখ থেকে আপনা আপনিই ভেঙে যায়। ফলস্বরূপ চোখের নিচে ডার্ক সার্কেল জায়গা করে নিয়েছে পার্মানেন্ট করে। আর মনমানসিকতার অবস্থা আরও করুণসা। এসবের জন্য বাংলাদেশই একমাত্র দায়ী। অভিশপ্ত দেশ তার জন্য। জন্মস্থান নাকি সকলের প্রিয়, কিন্তু তার অপ্রিয়ের শীর্ষে স্থান করে নিয়েছে সেটা। রিবর্ন অফ লাভ। লেখা মান্নাত মিম। পর্ব 3। অলিভিয়া যদিও চোখে দেখে না, তবুও তার প্রখর ষষ্ঠ ইন্দ্রিয়ের কারণে চলাফেরাতে অসুবিধা হয় না। কোন কিছুর সাহায্য ব্যতীত সে অনায়াসে চলাফেরা করে। বিষয়টাতে সকলে অবাকান্বিত হয়ে যেমন খুশি প্রকাশ করে, তেমনি দুশ্চিন্তাগ্রস্ত হন। সবকিছুই ঠিক, তাহলে মেয়ে তাদের কেন দেখতে পায় না? উত্তর কারোরই জানা নেই। হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে নেমে অলিভিয়া 2 পায়ে রান্নাঘরে যায়। মা, ইজ ইউ দেয়ার? ইয়েস বেবি। হোয়াট ইউ নিড? মিসেস নিকিতা হাতে থাকা মশলা মেশানো গোশত রেখে মশলা মাখা হাত ধুয়ে দ্রুত মেয়ের কাছে যান। মায়ের তড়িঘড়ি হাঁটাচলার আভাস পেয়ে অলিভিয়া স্মিথ হেসে বলল, মা, প্লিজ ডোন্ট বি হাইপার। বেবি, কিছু লাগবে বললে না যে? অলিভিয়াকে তখন একটু ইতস্ততবোধ করতে দেখলেন মিসেস নিকিতা। মেয়ের হঠাৎ নিজের কাঠিন্য রূপের বিরূপ দশা দেখে খানিক হাসলেন মনে মনে। তিনি জানেন, মেয়ে তার ইলহামকে পছন্দ করে। ভালোবাসে কি না ক্লিয়ার জানেন না। তবে ইদানিং ইলহামের অনুপস্থিতিতে মেয়ের মনমরা, ভাবলেশীন থাকা প্রতিক্রিয়া তার চক্ষু এড়িয়ে যায়নি। মা যে তিনি একমাত্র মেয়ের চোখমুখ পড়ে বুঝেন সব। বললে না যে? মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছ। এই আসলে, সামনে ক্রিসমাস। তাই আসলে একটু বাইরে যেতাম। কেনাকাটার প্রয়োজন তো। অবাক হলেন বেশ মিসেস নিকিতা। যদিও ঘটনা ঘটেছে 10 বছর আগে। তবুও মেয়েকে তিনি কাজ ছাড়া করেন না। বাইরেও খুব একটা বের হন না। মেয়েকে হাতে গোনা কয়েকবার অতি প্রয়োজন সাপেক্ষে বাইরে নিয়ে যান। একে তো অত্যাধিক রূপের কারণ, উপরন্তু বিনা দৃষ্টিশক্তিতে অক্ষম চলাফেরাও এক কারণ। যাই হোক, মেয়ে যেহেতু এই প্রথম বাইরে বের হতে চাচ্ছে, তাই মিসেস নিকিতা নিষেধাজ্ঞা জারি না করে শর্ত জুড়ে অনুমতি প্রদানে বললেন, ঠিক আছে যাবে। তবে আমরা তো কেউ সাথে যেতে পারবো না। তোমার বাবার অফিস, অন্যদিকে বাড়ি খালি। তাই তোমাকে ইলহামের সাথে পাঠাবো। রাজি? কিতপল চুপ থেকে মাথা কাত করে সম্মতি জানালো অলিভিয়া। মেয়ের সম্মতিতে বেশ উজ্জ্বলতা সৃষ্টি হলো মিসেস নিকিতার মুখমণ্ডল।
তিনি যে বেশ খুশি হয়েছেন, সেটা তার মুখোজ্জ্বল চেহারা দেখলে অলিভিয়া বুঝতে পারত। অগত্যা মায়ের সামনে খানিকটা বসে রইল, যখন পর্যন্ত মিসেস নিকিতা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তখন টুপ করে সরে গেল অলিভিয়া। তার চলে যাওয়ার দিকে আড়চোখে তাকিয়ে দেখলেন মিসেস নিকিতা। মেয়ের মনোভাব বেশ বুঝতে পেরেছেন। ইলহামের বিষয়ে বাড়িতে কোনো কথাবার্তা হচ্ছে না, ইলহামও বাড়িতে আসা যাওয়া করছে না। যার ফলে মেয়েটা ইলহামের করা বিরক্তিকর দুষ্টুমি মিস করছে। অলিভিয়া নিজেই দূর করতে চেয়েছিল ইলহামকে। কিন্তু এতদিনের অভ্যাস হঠাৎ মাঠে মারা পড়ার দরুন মনেও পড়ছে খুব করে। তাই তো সুযোগ বুঝে ইলহামের সাথে সময় কাটানোর একটা বাহানায় মেয়েকে রাজি করিয়ে ফেললেন মিসেস নিকিতা। সত্যি। ফোনের ওপারে ইলহামের খুশি হওয়া উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনে মিসেস নিকিতা স্মিত হেসে বললেন, হুম, আমাদের প্ল্যান কাজে দিয়েছে। থ্যাঙ্কস মা। উহুম, মাও ডাকো আবার ধন্যবাদ দেও। ছেলের জন্য এতটুকু করতে না পারলে মা হলাম কেন? আবার আমার মেয়ের ভালোটাও তো নিহিত এখানে। তবুও মা জানো না অলিভিয়া আমার জন্য কি? জানি তো বাচ্চা। তাই তো নিজেই তোমার হাতে আমার কলিজাটাকে তুলে দিতে চাই। মেয়েটার জীবন। বাদ দাও। কখন বের হব কিছু বলেছে? কাল সকালে এসে পড়ো। আচ্ছা, রাখি তাহলে। হুম। মিসেস নিকিতা জানিয়ে রাখলেন ইলহামকে সকালে অলিভিয়াকে নিয়ে শপিং করার কথা। ছেলেটা কি সুন্দর করে মা, মা শব্দে ডাকে তাকে প্রাণটা জুড়িয়ে যায়। অবশ্য ইলহাম নিজের বাবা-মাকে আর সবার মতো মাম্মা পাপা সম্বোধন করে। কেবল মিসেস নিকিতার কথায় তাদেরই বাবা-মা ডাকে। ছেলে সন্তানের আশা করেছিলেন খুব। কিন্তু অলিভিয়ার জন্মের পর কিছু কমপ্লিকেশনের কারণে আর সন্তান নিতে পারেননি। বাংলাদেশে বহু চেষ্টা করে ফলাফল না পাওয়ায় শেষে লন্ডনে এসে চিকিৎসা করালেন। তবে বরাবরের মতোই ফলাফল শূন্য। শেষে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। তবে মাঝে দিয়ে বাংলাদেশে ঘুরে আসার দরুন ভালোই ফলাফল পেলেন। যার ফলে মেয়ের জীবন নিয়ে জমে টানাটানি শুরু করে দিয়েছিল। 10 বছর বয়সী অলিভিয়ার দুর্ঘটনায় বেঁচে ফেরাটা ছিল অস্বাভাবিক বিষয়। অতঃপর দ্বিতীয়বার ফিরে তাকাননি বাংলাদেশ নামক স্থানটিকে দেখতে। ক্রিসমাসের ডিসেম্বর মাস শেষে জানুয়ারিতেই মেয়ের বয়স 20-এ পদার্পণ করবে। সকলে মিলে জাঁকজমকভাবে অলিভিয়ার জন্মদিন পালন করতে চাইছে। সবচেয়ে বড় গিফট হিসেবে অলিভিয়ার ও ইলহামের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবেন বলে ভেবে রেখেছেন। ছেলেটা সকলকে মান্য করে খুব। বর্তমান যুগে বড়দের কথা মেনে চলে কজন ছেলেমেয়ে। সেখানে ইলহাম বিদেশে থেকেও বাংলাদেশি কালচারকে হেলাফেলা করেনি। এই জিনিসটা মিসেস নিকিতাকে টানে। উপরন্তু চেহারার দিক দিয়েও কম না। বলিষ্ঠ দেহের সুপুরুষ ইলহাম। লেখাপড়া শেষ করে বাবার অফিসে বসেছে। তার বাবা অবশ্য ছেলের পছন্দে রাজি হলেও মা মিসেস রায়নার আপত্তি রয়েছে। ফলে তিনি অলিভিয়াকে একা পেলেই বিভিন্ন অস্বস্তিকর বাক্যবাণে জর্জরিত করেন। কিন্তু ইলহামের অতিরিক্ত রকমের বাড়াবাড়িতে শেষমেশ ছেলের পছন্দ মেনে নেন। তবুও সুযোগে কটুবাক্য বলা ছাড়েন না। রিবর্ন অফ লাভ। লেখা, মান্নাত মিম। পর্ব 4। নিস্তব্ধপুরী মনে হচ্ছে, গাড়ির ভেতরকার অবস্থান সেটাই বুঝাচ্ছে আপাতত। চুপচাপ ঠান্ডা ও শান্ত বাতাবরণ ছুঁয়ে যাচ্ছে অলিভিয়ার কেশগুচ্ছ। আর চোখে সেই পানে তাকায় ইলহাম। যদিও সেটা বেশ ভালো করেই উপলব্ধি করতে পারছে অলিভিয়া। তার আবার উপলব্ধি ক্ষমতা একজন সাধারণ মনুষ্য হতে বেশি কিনা। বেরিয়েছে সময়কাল সন্ধ্যার পরবর্তীকার। ল্যাভেন্ডার হাঁটু সমান ফ্রকের ওপর পশমি সোয়েটারে মেয়েটাকে বেশ মানিয়েছে। উপরন্তু খোলা চুল। আর কি চাই জীবনে? এই তো ভালোবাসা। শুধু মানলেই হলো। মনের কথা মনেই থেকে যায়। মিসেস নিকিতা নিষেধাজ্ঞা জারি করেছেন, আগ বাড়িয়ে অলিভিয়ার সাথে কথা বলার জন্য। নিজের দাম নিজে বজায় রাখতে বলেছেন, না হলে মেয়েটা তার কদর বুঝবে না। এমন মা সবার ঘরে ঘরে দরকার। মেয়ের সাথে প্রেম করার জন্য সাহায্য করে প্রেমিক পুরুষটাকে। ইস! আমার মাটা কি ভালো আর মেয়েটা কেন যে অমন গোমরা মুখে, কে জানে। তেতো জাতীয় রস খেয়েছে সম্ভবত। আফসোস ঝরে পড়ে মনের মধ্যে সেটা দীর্ঘশ্বাস হয়ে মুখ নির্গত হতেই অলিভিয়ার কর্ণগোচর হয় বিষয়টা। তখন অলিভিয়া এই প্রথম নিজ মুখ খোলে। কি হয়েছে? মন খারাপ?
অলিভিয়া তো আর আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে পারবে না, এতদিন এলে না কেন? কোথায় ছিলে? আমাকে মনে পড়েনি? এই তোমার ভালোবাসো? এতগুলো প্রশ্ন করার পথ তো সে নিজে বন্ধ করে দিয়েছে। তাই ঘুড়ি পেঁচিয়ে প্রশ্ন করল। সেটা শুনে ত্বরিত গতিতে গাড়ি ব্রেক করল ইলহাম। তাকে বেশ হতবাক হতে দেখা গেল। অবাকান্বিত গলায় শুধালো, আমায় জিজ্ঞেস করলেন? নিজের দিকে আঙুল তাক করে আপনি সম্বোধনে ইলহামের করা প্রশ্ন এবার অলিভিয়াকে বিস্ময়ের পূর্ণ চূড়ায় নিয়ে দাঁড় করালো। ইলহাম তাকে আপনি করে ডাকছে। এতটাই ইগনোরেন্স। কষ্টগুলো ভেতরেই রাখল। গলা দিয়ে কথা বের করতে গিয়ে দেখল আটকে আসছে কথা। এভাবে বললে পাছে ইলহাম বুঝে যাবে কান্না করার বিষয়। সে চাচ্ছে না ইলহামের প্রতি দুর্বলতার জানান দিতে। তাই অটল থেকে দৃঢ়তার সহিত শক্ত মুখ ভঙ্গিতে মাথা নাড়ল। তা দেখে ইলহাম মনে মনে হাসল। ভাবল, মেয়েটা যে খুবই নরম, সাদা মাটির সেটা ইলহামের চোখে আরও আগেই পড়েছে। তাই তো মেয়েটাকে সে মন দিয়ে ফেলেছে কয়েক দেখায়। তার প্রতিও যে অলিভিয়ার টান রয়েছে, সেই বিষয়ে আগে থেকেই ইলহাম অবগত। গলা খাকারি দিয়ে ইলহাম বলল, না তো মন খারাপ হতে যাবে কেন? বলেই গাড়ি আবার স্টার্ট দিল। বরফ মণ্ডিত কালো পিচঢালা রাস্তা। কালোর আবরণ হালকা পাতলা নজরে আসছে, বরফের পরিমাণ বেশি। গ্রোসারি সুপার শপে এসে গাড়ি থামল, নেমে এলো দুজন। ইলহাম ভাবছে, অলিভিয়ার হাত ধরবে কি না। কিন্তু অলিভিয়া খুব করে চাইছে তার হাত ধরে আশ্বস্ত দিয়ে এগিয়ে চলুক ইলহাম। মনের কথা দুজনের মনেই রয়ে যায়। অলিভিয়া যদিও অনুধাবন শক্তিতে পথ চলতে পারে তবুও দিনের উজ্জ্বলতা তার চোখে অসহনীয় পীড়া দেয়। এমনিতেও চোখে সানগ্লাস লাগানো। আচমকাই অলিভিয়া গালে শীতল স্পর্শ অনুধাবন করল। ঘাড় ঘুরিয়ে ইলহামের উপস্থিতি বুঝতে চেষ্টা করলে, অনুধাবিত হয় ইলহাম তার হাত ধরে এগিয়ে চলছে। মুহূর্তেই মনে হলো, হয়তো কাজটা ইলহামের ছিল। মনে মনে খুশি হলো যা তার ওষ্ঠে এসে ধরা দিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ড্রেসের জন্য আরেক শপের দিকে পা বাড়াল। শপের দোকানের সৌন্দর্য নজরকাড়া। সচরাচর এমনই হয় লন্ডন নামক দেশে। শপের ভেতরে যাওয়ার দুপাশে পা থেকে মাথা পর্যন্ত বিরাট বড় আয়না। সকলের আসা যাওয়া ধারণ করছে আয়নাটির। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অলিভিয়ার বিড়ালাক্ষী চোখ দুটো সানগ্লাস ভেদ করে সম্মুখের আয়নায় কিছু একটা কালো দেখতে পেল। এতটাই দ্রুততার সাথে ঘটনাটা ঘটল তার নিজেরও খেয়াল হলো না। ফলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। তাকে দাঁড়িয়ে যেতে দেখে ইলহাম জিজ্ঞেস করল, কি হলো দাঁড়িয়ে গেলেন যে ম্যাডাম? এবার অলিভিয়ার বেশ রাগ পেল। সেই কখন থেকে ন্যাকা ষষ্ঠীর মতো আপনিতে আটকে। রাগে গা জ্বালা দিয়ে উঠছে। একে তো এতদিন পরে দেখতে পেল ইলহামকে। তাছাড়া একটু সময় কাটাতে শপিংয়ের বাহানায় তাকে নিয়ে এলো। তবুও ছেলেটার তেরছা কথার ভাব যাবে না। না, এই ছেলেকে উচিত শিক্ষা দিতে হবে। ইলহামের ধরে রাখা হাত ছুটাছুটির জন্য একপ্রকার ধস্তাধস্তি লাগিয়ে দিল অলিভিয়া। তখন ইলহাম উচ্চস্বরে রাগান্বিত গলায় ধমকে উঠল, এই মেয়ে, এই, এত হাতাপাই করছো কেন? সুন্দরভাবে থাকা যায় না? হুহ, এবার উঠ পাহাড়ের নিচে এসেছে। অর্থাৎ তুমিতে নেমেছে। এবার শান্ত হলো অলিভিয়া। তবে অল্পস্বল্প রাগ অবশিষ্ট রয়ে গেল। কারণ এই প্রথম ইলহাম তার ওপর এভাবে চিল্লিয়ে, ধমকিয়ে কথা বলল। স্বাভাবিকও কারণ যেভাবে হাত টানাটানি করছিল সে তাতে ওপর থেকে নিচে পড়লে মাথায় আঘাত পেত নিশ্চিত। দ্বিতীয়বার যেন মাথায় কোন ধরনের আঘাত না লাগে ডাক্তার সেই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন। আর সে তো সেটাই করতে চলেছিল ভুল করে। তাই বলে, ওভাবে ধমকাবে? মনে মনে কথাটা বলে গাল ফোলালো অলিভিয়া। আর চোখে একবার তাকিয়ে গাল ফোলানো অলিভিয়াকে পরখ করে নিল ইলহাম। বাহ, ম্যাডামের অভিমানও হয় বুঝি। কবে যে ভালোবাসাটা প্রকাশ হবে? সেই অপেক্ষার কথা চিন্তা করে আফসোসে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। অলিভিয়া চেঞ্জিং রুমে গিয়েছে। হাতে মিষ্টি কালারের লং ড্রেস। তার মনে হচ্ছে ড্রেসটা অত্যাধিক ঢিলেঢালা হবে। সে তো হালকা পাতলা গড়নের। চেঞ্জিং রুমে আয়না লাগানো। পরিধানকৃত সোয়েটার ইলহামের হাতে। বর্তমানে ল্যাভেন্ডার ফ্রক হাঁটু সমান। উঁচিয়ে খুলতে নিবে, পেট সমান খুলেছে মাত্র। এমন সময় আয়নাতে চোখ যায় তার।
বীভৎস চেহারা দেখে সর্বশক্তি দিয়ে গলা ফাটিয়ে তার নিজস্ব শব্দে চিৎকার দিয়ে ওঠে, যা রুমের দরজার বাইরে থাকা ইলহাম স্পষ্ট শুনতে পায়। দরজার বাইরে থেকে অলিভিয়ার চিৎকার শুনে ইলহাম জোরে জোরে বলতে লাগল, এই অলিভিয়া, কি হয়েছে বেবি? ওপেন দ্য ডোর প্লিজ। প্লিজ ওপেন দ্য ডোর। ইলহামের কথার শব্দ তার কানে যাচ্ছে না। কেবল সম্মুখে থাকা আয়না হতে বীভৎস চেহারার আগন্তুক তার পোড়া হাত আয়না থেকে বের অলিভিয়ার দিকে বাড়াচ্ছে। তাতে যেন অলিভিয়ার চিৎকার এবার ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্করে রূপে পরিণত হচ্ছে। রিবর্ন অফ লভ। লেখা মান্নাত মিম। পর্ব ৫। অজ্ঞান অবস্থায় বিছানায় শায়িত অলিভিয়া। ডাক্তার দেখে গেছেন। অসুস্থতা নেই, ভয় জ্ঞান হারিয়েছে। এখন এই ভয়ের সম্ভাব্য কারণ সকলেরই জানা। তাই নতুন করে উদ্বেগ হতে দেখা গেল না তাদের। তবে ইলহাম প্রেয়সীর এই ভয়ভীতি নিতে পারছে না আর। উপরন্তু গলায় ৩টে আছড়ের চিহ্ন পাওয়া গেছে এই প্রথমই, যা তাকে আরও বেশি ভাবিয়ে তুলছে। আনমনা হয়ে ভাবনাতে সে যখন ডুবে তখন মিসেস নিকিতা তার কাঁধে হাত রেখে পুরো বিষয়টা জানতে চান। সেন্সলেস হওয়ার সাথে সাথে তো চেঞ্জিং রুমে প্রবেশ করতে পারেনি ডোর লক থাকার কারণে। তাই ওয়ার্কার্স সাহায্য নিয়ে ডোর ওপেন করলে অলিভিয়াকে ফ্লোরে জ্ঞানহীন পড়ে থাকতে দেখে তখনই দ্রুত সেখান থেকে বেরিয়ে বাড়িতে আসা। এখানে থেকে যাবে? যদি থাকো তাহলে রেস্ট নাও। না, মাম্মা চিন্তা করবে। এ পর্যন্ত কয়েকবার ফোন দিয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে এসো। ইলহামকে এগিয়ে দিতে চলে গেলেন মিসেস নিকিতা। ফিরে এসে মেয়ের পাশে বসলেন। আজ রাত মেয়ের সাথে ঘুমানোর চিন্তাভাবনা তার, কিন্তু তা সর্বোপরি কতটুকু সম্ভব তা হতে অজ্ঞাত তিনি। মাঝরাতে গলার আছড়ের কাছটাতে জ্বলনির আভাস পেল অলিভিয়া। এতটাই জ্বলছিল যে ঘুম পুরোপুরি ছুটে গেল। চোখ মুখ কুঁচকে শোয়া থেকে ওঠে বসল। পাশ হাতড়ে মা ঘুমাচ্ছে বুঝতে পেরে যদিও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। নিজের বারান্দার কাছে ধাক্কানোর শব্দে সেদিকে চোখ গেল, কেউ যেন জোর দিয়ে ধাক্কাচ্ছে আটকে রাখা গ্লাসডোরটা। তবে তার মা কেন শুনতে পাচ্ছে না? এবার ভয় আতঙ্কে তার চেহারা রক্তশূন্য হতে দেখা গেল। চিৎকার করে উঠল অলিভিয়া তারস্বরে। ধরফ্রিয়ে সেই চিৎকারে নিহিতা বেগম উঠে পাশের টেবিল ল্যাম্পের আলো জ্বালিয়ে দিয়ে মেয়েকে শুধালেন। কি হয়েছে? ভয় পেয়েছ? আঙুল তুলে বারান্দার দিকে দেখালো অলিভিয়া। সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না তিনি। অজ্ঞতা মেয়েকে শান্তি করাতে আশ্বস্ত করতে লাগলেন। ভয়ের কিছু নেই সেখানে। দেখো, সি। অলিভিয়াও সেখানে তাকিয়ে রইল, আসলেই কিছু নেই। কিন্তু সে তো দেখতে পেয়েছে। তার এই শুধু রাতের মনুষ্য প্রাণী ব্যতীত সকল কিছু দেখতে পাওয়ার গুণ বড়ই নিষ্ঠুর, ভয়াবহ। ভীত করে তুলে তাকে। না দেখতে পাওয়ার ব্যাপারটা পুরোপুরিই হতো তাহলেও একটু শান্তি মিলত, কিন্তু না, কোন অর্ধেক জিনিসই পূর্ণতা কিংবা ব্যর্থতার স্বস্তি দেয় না। এই যেমন এখন সে ভুগছে। সেই রাতটা মামের এক প্রকার জেগেই কেটে গেল আতঙ্কে। ভোর সকালেই কলিংবেলের একটানা বেজে ওঠার শব্দে বেশ বিরক্ত মি জামান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে ওপাশের ব্যক্তিটিকে দেখে বিরক্তির চিহ্ন তুলে সেখানে প্রসন্নতার ছাপ ফেললেন। অলিভিয়া? ওর মায়ের সাথে আছে, রুমেই। সারারাত জেগেছিল, এই কিছুক্ষণ হলো ঘুমিয়েছে। রাতে কিছু কি হয়েছে? ইলহামের উদ্বিগ্নতার বহিঃপ্রকাশ পাচ্ছে সুদর্শন মুখশ্রীতে। নিঃশ্বাসও বড্ড বেপরোয়া, উথাল পাতাল করা। তুমি বসো। চিন্তা করো না। এখন ঠিক আছে সে। তার মানে কিছু হয়েছে। ভয়ে আঁতকে ওঠা গলারস্বর ইলহামের। তার প্রেয়সী কষ্টে হৃদয় তার দাবানলের আগ্নেয়গিরির মতো স্ফুটিত হয়। মি জামুনাকে শুধালো। প্লিজ, কি হয়েছে জানাও বাবা। এবার মুখ খুললেন ছেলেটার অসহনীয় উদ্বিগ্নতার দৃশ্য দেখে। রাতে চিৎকার দিয়ে উঠেছিল। বারান্দার ডোর লক করা। তাও নাকি কালো ছায়া দেখতে পেয়েছিল সেই স্থানে। কথাটা বলতে দেরি ইলহামের দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে অলিভিয়ার রুমে যেতে দেরি নয়। কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় অলিভিয়ার। হকচকিয়ে ওঠে গিয়ে দরজা খুলে দেয়। এরই মধ্যে ইলহাম তাকে দেখে জড়িয়ে ধরে। বেচারি হতভম্ব, পুরো নিজেকে ধাতস্থ করার সময়টুকুও পর্যন্ত দিল না ছেলেটা। পরনে টি-শার্ট, লেনগিস, চুল তার এলোমেলো। আকস্মিক এভাবে জড়িয়ে ধরা একটু লজ্জা পেল বোধ হয়।
তাই ফিসফিসানো গলায় বলল, ইলহাম, ছাড়ো। মা কিন্তু রুমে। দোহায় ছাড়ো। যেমন দ্রুত আলিঙ্গন করেছিল, তেমনি দ্রুততার সহিত মুক্ত করল। ততক্ষণে মিসেস নিকিতা উঠে গেছেন। ইলহামকে এত সকাল সকাল দেখে বেশ নয় অনেকটাই অবাক হয়েছেন। ধীরে সুস্থে বিছানা ছেড়ে ইলহামের উদ্দেশ্য প্রশ্ন করলেন, কি ব্যাপার? এত টেনশন দেখাচ্ছে কেন তোমাকে? ইতস্তত ইলহামের আবার কৈফিয়ত দেওয়া শুরু। নিজ প্রেয়সীর চিন্তায় না জানি কোনোদিন ঘরজামাই বনে যেতে হয় তাকে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন মিসেস নিকিতা ও আরেক পাশের সোফায় গুটিসুটি হয়ে বসা অলিভিয়া। অপর পাশের সোফায় ইলহাম ও মি জামান বসে আছে। তা কি প্ল্যান করলে? আমি চাচ্ছিলাম, বাড়িতেই ক্রিসমাস ট্রি সাজাতে। সকলের বিপদাপদ সংকুলান পরিস্থিতির কথা ভেবে মিসেস নিকিতার প্রস্তাবটা মন্দ মনে হল না। এমতাবস্থায় তো ক্রিসমাস পালন করার মতো মনমানসিকতা কারোরই নেই, তবুও প্রতি বছরের নিয়ম হঠাৎ ভঙ্গ হওয়ার মতোও নয়। তাই আর বারের মতো বাইরে সকলের সাথে বড় অনুষ্ঠানে জয়েন না হয়ে, নিজেরাই বাড়িতে ছোটখাটো পার্টি অর্গানাইজেশনের মাধ্যমে পালন করবে ক্রিসমাস ডে। বিভিন্ন আলোকছটায় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। ছোট ছোট জ্বলজ্বল বাতি থেকে নানা রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রতিবেশী বাড়ি থেকে ছোট দুটো বাচ্চাও এসেছে, যারা আপাতত অলিভিয়ার সাথে দুষ্টুমিতে মগ্ন। ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে রাখা ছোট ছোট টেডি লুকিয়ে চুরিয়ে নামাচ্ছে হাদাইন নামক 8 বছরের বাচ্চা ছেলে। তার বোন 6 বছরের হ্যালি পাশ থেকে নিষেধাজ্ঞা জারি করছে, তাতেও মানছে না হ্যাদোইন। অতঃপর বিচার দিচ্ছে অলিভিয়ার কাছে। হ্যাদোইন, এটা ঠিক নয়। বাচ্চারা ঈশ্বরস্বরূপ, তাদের ধমকাতে নেই। পাশ থেকে ইলহাম কথাটা বলে উঠল। অলিভিয়া তার কণ্ঠ শুনে চুপ করে রইল, অর্থাৎ কোনো বাক্য এবার আর মেয়েটার মুখ নিঃসৃত হবে না। সেদিনের আলিঙ্গনে এখনো ম্যাডাম রেগে? অলিভিয়ার পিছনে বসা ইলহাম কানে কানে ফিসফিসিয়ে বলল। মুহূর্তেই রক্তিমাভা ছেয়ে গেল মেয়েটার ফর্সা, তুষার বরফ গালে। ওহ, নো নো। রেগে নয়, লজ্জায় হবে। মাই কারেকশন। দুহাতে দ্রুত মুখ ঢেকে ফেলল মেয়েটা। এত পাজি ছেলেটা তাকে লজ্জা দিয়ে দিয়ে মারে। কোন জনমের শত্রুতা জানি ছেলেটার সাথে। অলিভিয়ার অমন লজ্জিত ভঙ্গিমা দেখে উচ্চশব্দে হেসে ফেলল ইলহাম। অথচ ঢেকে রাখা অলিভিয়ার কানে কানে তখন ক্ষোভের সাথে পিষন্ত দাঁতের ঘর্ষণজনিত শব্দ কেউ যেন গর্জন করে ডেকে ওঠে। অলিভিয়া। সাথে সাথে শীতল করা বাতাস গা ছুঁয়ে যায়, ফলে মেয়েটা কেঁপে ওঠে। পাশে থাকা ইলহাম টের পেল না কারো দুরন্ত ডাকে কাঁপন্ত শরীরের অসুস্থতা। রিবর্নফ্লব। লেখা, মান্নাত মিম। পর্ব 6। বিভিন্ন রান্নার আয়োজনে ব্যস্ত মিসেস নিকিতা। বাইরের লন থেকে হাসিঠাট্টার আওয়াজ এসে পৌঁছাচ্ছে তার কর্ণকুহরে। যাক, দুর্দিনের কথা ভুলে একটু সুসময় কাটছে তো। নিজ শোগতক্তিতে যখন কথাটা বলছেন মিসেস নিকিতা, পিছন থেকে অলিভিয়া তখন বলে উঠল, না মা, সুসময় কেবল আগত দুঃসময়ের বার্তা দিতে আসে। আতকে উঠলেন মিসেস নিকিতা। কি বলছে মেয়েটা? আপন ভাবনার খেয়ালে মত্ততা ধ্যান ভাঙল ফের অলিভিয়ার কিন্নর কণ্ঠে। বাইরে লনে আমার নাম ধরে রাগতস্বরে কে জানি ডেকে উঠল। ঠিক ঘুম ঘরের স্বপ্নের মতো। মেয়ের ভয়াতুর মুখমণ্ডল, তাকে কি সান্ত্বনা দেবেন তিনি নিজেই তো কাঁপছেন ক্রমাগত। আগে তো স্বপ্নে, এখন জাগ্রত চিত্তেই অশুভ ডাক ডেকে উঠছে। ভেতরটা নড়বড়ে করে দিচ্ছে তার। এমন সময় ইলহাম চলে এলো। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? চমকে উঠলেন মামেয়ে দুজনেই। তাদের এমন চমকিত ভাব দেখে ভ্রু কুঁচকে এলো ইলহামের। কি হয়েছে তোমাদের? মুখ এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? অলিভিয়ার বিমর্ষ মুখখানা বেশিরভাগ চিন্তিত করে তুলছে তাকে। কিচেনরুমের দরজাতে দাঁড়িয়ে ছিল ইলহাম। ভেতরের দিকে অলিভিয়ার একটু সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, তখন কি এমন হলো, হাসি বন্ধ করে অমন হঠাৎ উঠে চলে এলে যে? আসলেই সুসময় বর্তমান হিসেবে চলন্ত, তাই বোধ হয় শপিং মলের ইনসিডেন্টটা ভুলে গেছে ইলহাম। তবে অতটাও না। কিছুটা আঁচ করতে পেরে উদ্বিগ্ন কণ্ঠে অলিভিয়ার কাঁধে দুহাত রেখে শুধালো, কি হয়েছে অলিভিয়া, সত্যি করে বলবে? আবারও কি? জানে সে, অলিভিয়া যে তাকে কিছু সহজে জানাতে চায় না এবং চাইবে না। কিন্তু তার আত্মা যে মেয়েটার মাঝে বাস করে,
মেয়েটা বুঝেও না বোঝার ভান ধরে থাকে। হয়তো কারণ এই প্যারানর্মাল কাহিনী কিংবা জ্যোতিহীন চোখ। যাই হোক না কেন সে তো তাকে আশ্বস্ত করেই ছাড়বে, পাশে আছে এবং থাকবে মৃত্যু পরেও। দুজনকে একা ছেড়ে খাবার পরিবেশনের বাহানায় চলে গেলেন মিসেস নিকিতা। অলিভিয়ার মুখে ভয়ের লেশ মাত্র দূর হয়ে লজ্জালু রঙের ছটা দেখা দিয়েছে। ইলহামটা সবসময় তাকে লজ্জায় ফেলে, অথচ ছেলেটাকে দেখো কি নির্বিকার, লজ্জাহীন। স্রেফ সকল উদ্বিগ্ন ও চিন্তা তার প্রতি। ভালোবাসাটাও অবশ্য। তবুও তাকে তো বুঝতে হবে, এসব ভালোবাসা, দুষ্টুমি মাখা কেয়ারিং একান্ত উপভোগ্য। অবশ্য লন্ডন নামক এই দেশটায় লজ্জাশর্মের কথা ভাবাও লজ্জার বিষয়। এসব ভাবনায় মেয়েটা খেয়াল করল না তাকে সুগভীর নজরে খুঁটে খুঁটে দেখছে দুজন। ভালো নজরের উল্টো শব্দে বদনজর। তথাপি ভালো নজরে যা ভালো হয়, বদনজরে খারাপের শেষটা পর্যন্তও হয়। সেক্ষেত্রে এই মন্দ, বদ ও খারাপ নজরকারী খারাপের শীর্ষের চূড়ায়। শুধু রান্নাঘরের জ্বলন্ত অগ্নি বাধা। না হলে যেই চক্ষু শীতল করছে মেয়েটা দেখে, সেই চক্ষু জলসে দিত। কিছু ভেবে বাঁকা হাসল। তীব্র সমীরণের সৃষ্টিতে হতবিহ্বল দেখালো ইলহামকে। হঠাৎই জানালা বন্ধ, কিচেন রুমে বাতায়নের কোন কারণ বুঝল না। অলিভিয়াকে দেখালো ভীতসন্ত্রস্ত মাঝারি আকৃতির চোখজোড়া রান্নাঘরের দরজায় আটকে। ঠক ঠক করে কাঁপছে বেচারির শরীর। অলিভিয়ার আধ্যাত্মিক বিষয়ে ইলহাম অবগত। তাই বুঝতে পারল, মেয়েটা ভয়ঙ্কর কিছু দেখেছে। উল্টো ঘুরে মেয়েটার সামনে এসে জড়িয়ে ধরে তার মুখটা নিজের বুকে লুকিয়ে নিল। ওদিকে রান্নাঘরের জ্বলন্ত চুলো নিভে গেছে বাতাসের তোড়ে। কেবিনেটের উপর থাকা ছুরিটা তেড়েফুঁড়ে উচ্চে উঠে আঘাত করল সেই পিঠে। যেই পিঠ আগলে রেখেছিল ভীতসন্ত্রস্ত হয়ে থাকা বিড়ালাক্ষী মেয়েটাকে। আহ! ব্যথাতুর শব্দে বলে উঠল জোরে সোরে। ছেলেটার বুকে কাঁপতে থাকা মেয়েটাও স্তব্ধ হয়ে গেল। হাত উঁচিয়ে আঁকড়ে ধরল পিঠ, বুঝল গেথে থাকা ছুরির অস্তিত্ব। কাঁপন্ত হাতটা চোখের সামনে এনে রক্তে ভরা দেখে চিৎকার করে উঠল। বাইরে লনে গানের আওয়াজ ছিল এতক্ষণ, সেই আওয়াজ ভেদ করেও অলিভিয়ার কণ্ঠস্বর গিয়ে ঠেকল মিসেস নিকিতার কর্ণে। অবাক হওয়া চোখে চোখাচোখি করলেন পাশে বসে থাকা মি জামানের দিকে। তিনিও মেয়ের শব্দ শুনতে পেয়েছেন। প্রতিবেশী হ্যাদইন ও হ্যালি আছে, সাথে তাদের বাবা মা। গল্পগুজবের এমন আতঙ্কভরা আকুতির চিৎকার ভয়াবহ ঠেকল তাদের। ছুটে গেলেন সকলে ঘটনাস্থলে। ফাদার জোনাথন ফোয়ার পবিত্র বাইবেল হাতে অলিভিয়ার কক্ষে বিরাজমান করছেন বর্তমানে। হ্যাদউইনের বাবা হ্যারসন তাকে নিয়ে এসেছেন। আশা অলিভিয়ার এই প্যারানর্মাল বিষয়টিকে জানার ও প্রতিরোধের প্রতিকার। বিছানায় শায়িত অলিভিয়া, সংজ্ঞাহীন, নিদ্রাবিষ্ট। রক্তশূন্য ফ্যাকাশে মুখখানা, পাশে বসে থাকা ইলহাম চোখ ভরে দেখে তৃপ্তি মিটাচ্ছে। মেয়েটাকে সর্বপ্রথম বিড়ালাক্ষীতে তাকিয়েই ভালোলাগার সৃষ্টি হয়। অতঃপর কথাবার্তায় স্বভাবসুলভ নম্রতা, ভদ্রতা, মায়ামা কণ্ঠস্বরে প্রেমে পড়েছিল। অত্যাধিক ফর্সাও। মনে হয় বাংলাদেশি নয়, এই লন্ডনই তার জন্মস্থান। ভালোবাসা মুখে স্বীকার করেছিল একবারই, কিন্তু অলিভিয়ার রাগত্ব স্বরে প্রত্যাখ্যানে সেই শেষ প্রপোজ। তারপর থেকে ভালোবাসাটা জাহির করে দেখিয়েছিল। দমে যায়নি, রাজি করিয়েছে মেয়েটার বাবা মাকে। এত সহজ ছিল না বিষয়টা। তারাও শঙ্কিত ছিলেন, অন্ধত্ব বরণ করা মেয়েটাকে এই ছেলে আগলে রাখতে পারবে তো? বিষয়টা উনাদের কাছে এমন না যে, এই অন্ধ মেয়েটাকে কেই বা নিবে? এই দুশ্চিন্তায় নির্ঘুম তাদের রাত্রি যাপন। উনারা উল্টো চান, মেয়েসহ মেয়ে জামাই তাদের কাছেই থাকুক। তারা অভাবী নয়, সারাজীবন মেয়ের খরচ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য আছে। তবে জীবনায়ু তো ছোট, একা ফেলে মেয়ে চলে গেলে ওপারে কে দেখবে তাদের এই একজোড়া স্বর্ণের টুকরোকে? সেই দিক দিয়ে ইলহামকে দেখে বড় ভালো লেগেছে। সেও সফল অলিভিয়ার বাবা-মাকে রাজি করাতে পেরে। তবে তারা জানিয়ে দিয়েছিলেন, অলিভিয়ার সাথে হওয়া ঘটনার আদ্যোপান্ত। ইলহাম বলেছে, ভবিষ্যৎ মেনেই তাদের মেয়েকে চায়। তারাও বলেছিলেন, ইলহামের বাবা-মা রাজি তো। তখনই আটকে যায় সে উত্তর দিতে। কারণ তার মা একটু রাগান্বিত, অন্ধ মেয়ে ছেলের বউ মানতে পারছেন না। ছেলে তার হীরার টুকরা। একটাই ছেলে, বউ হিসেবে আশা করেন রূপেগুণে গুণান্বিত মেয়ে। এমন অকেজোকে তো নয়ই।
ভারী কষ্ট পেয়েছিল সেদিন ইলহাম তার মায়ের কথায়। এভাবে একটা মানুষকে তার দুর্বলতা নিয়ে বলতে পারল তার মা। শিক্ষিত হয়েও একথা মনকে নিদারুণ ব্যথিত করল। উপরন্তু মেয়েটা কি না তার ভালোবাসার মানুষ। আগামী এক সপ্তাহ বাড়িতে সে পা রাখলি তো না, পক্ষান্তরে ফোন বন্ধ করে থাকল। তখন গিয়ে তার মা দিশেহারা পাগলিনী পথিক, সন্তানের চিন্তায় নাওয়া খাওয়া তার ভুলে গেছে। শেষ পর্যন্ত রাজি হয়েছেন, একমাত্র ছেলের মহকের দিকে তাকিয়ে। কিন্তু তখন নতুন এবং একই ঝামেলা, অলিভিয়া রাজি নয়। ঘাড়ত্তারা মেয়েটাকে ভালোবেসে, ধমকে কিছুতেই বাগে আনা গেল না। কারণ মেয়েটা নাকি তার যোগ্য নয়। উপরন্তু প্রতিবন্ধী, অসুস্থ, জীবননাশ যেখানে লেগেই থাকে, সেখানে মূলত ভালোবাসার মানুষ, বিয়ে নিছক রসিকতা ও বিলাসিতা। তথাপি বোঝাই যায়, অলিভিয়া ভালোবাসে ইলহামকে। শুধু প্রতিবন্ধকতা ও বিভিন্ন বাধাধাঁধার জীবনে ইলহামকে জড়িয়ে ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। এতেই কি বোঝা যায় না মেয়েটা তাকে কি পরিমাণ ভালোবাসে? তার ভবিষ্যতের কথা চিন্তা করে দূরে দূরে থাকে। ব্যাস, আর কিছুই চায় না ইলহাম। শুনতে চায় না মেয়েটার মুখে ভালোবাসি স্বীকারোক্তি। আর অপেক্ষা নয়, এবার সে মেয়েটাকে নিজের কাছে আগলে রাখবে। ঠিক তখনই ফাদার জোনাথন ফোয়ার তার সিদ্ধান্ত শুনে বললেন, অলিভিয়াকে বিয়ে করা সম্ভব নয়। রিবর্ন অফ লাভ। লেখা, মান্নাত মিম। পর্ব ৭। ইলহামের পিঠে ছুরিকাঘাতে আহতাবস্থায় নিজের প্রতি খেয়াল না করে, উদ্বিগ্ন সে তার বুকে জ্ঞানহীন অলিভিয়ার জন্য। অপরদিকে অলিভিয়ার বাবা মা, হ্যারসন ফ্যামিলি সকলে ঘটনাস্থলে উপস্থিত বিধায়, অজ্ঞাত ছায়াটি দূরীভূত হয়ে গেল। মিসেস নিকিতার চিৎকার ও চেঁচামেচি, রান্নাঘরের দেয়াল ভারী হয়ে এসেছে। কান্নারত তাকে হ্যারসনের ওয়াইফ সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। হ্যারসন আর মি জামান গিয়ে ধরলেন ইলহাম আর অলিভিয়াকে। পিঠে ছুরি নিয়েই ইলহাম মেয়েটাকে পাজাকোলে নিল। যেন অছুত তার প্রেয়সী। তাকে ছোঁয়ার অধিকার কেবল সে রাখে। হ্যারসন বুদ্ধিমান ও চটপটে ব্যক্তিত্বের। ফোন করে ডাক্তার এনে নিলেন ইলহামের ট্রিটমেন্ট করার জন্য। আর ফাদারকে নিয়ে এলেন অলিভিয়ার কবজিতে কালোবর্ণের ছোপ ছোপ দাগ দেখতে পেয়ে। বদ কিংবা কালো নজর বলতে পারো। মেয়েটার উপর কালো নজর পড়েছে কোন প্রেতাত্মার। আর সে অনেক শক্তিধর। ফাদারের কথায় বিচলিত ভাব সকলের মাঝে, কিন্তু নির্ভয়, নিরুত্তেজ ইলহামের ভাবগম্ভীর ঠাওরানো কঠিনতর। সে তখন শান্ত গলায় বলল, তাহলে সেটার সাথে বিয়ে না হওয়ার কি যোগসূত্র? মেয়েটার কাছেই যাও বলে তোমার এই অবস্থা। আর বিয়ে? এখানে সকলেই বুদ্ধিমান, তাই ফাদারকে পুরোটা বুঝিয়ে বলতে হলো না। মিসেস নিকিতা ডুকরে কাঁদছেন সোফায় বসে। মি জামান পুরুষ মানুষ বিধায় শুধু চোখ ভেজাতে পারছেন। এদিকে হ্যারসন তাদের বুঝাচ্ছে, এখন সময়টা কান্নার নয়, বিপদ প্রতিহত করার। কে শুনে কার কথা? তাদের একই কথা। সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই এমন অদ্ভুত ঘটনা চলছিল, এখন নতুন করে কার আত্মার উদ্বোধন ঘটে। উপরন্তু কার সাথে লড়বে যে নাকি ধরাছোঁয়ার বাহিরে। আসলেই তো শূন্য বাতাসকে না ধরা যায়, না ছোঁয়া, আঘাত করতে গেলে নিজের উপরই প্রতিফলিত হয়। এখানেও ব্যাপারটা তেমনই দেখা যাচ্ছে। তাদের কথোপকথনের মাঝে ইলহাম বলে উঠল, প্রেতাত্মা অলিভিয়ার কাছে কি চায়? ফাদারের হাতে বাইবেলটা এখনো সেটা কাঠের তৈরি উঁচু টেবিলে রেখে বললেন, কি চাই সেটা এখনো জানতে পারছি না। তবে প্ল্যানচেটের মাধ্যমে গভীর রাতে সেই আত্মার সাথে আমার কথা বলতে হবে। সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা। থেমে গিয়ে মনে করার ভঙ্গিতে আবার বললেন, ওহ, আরেকটা কথা। অলিভিয়ার পুরো শরীর আস্তে আস্তে কালোতে পরিণত হয়ে ছাই হয়ে যাবে, তখন মৃত্যু। আর এটা ঘটবে আজ থেকে 7 দিন পর। এই কথাতে মিসেস নিকিতা জোরে শব্দ করে কাঁদতে থাকলেন। আর ইলহাম অনুভূতিশূন্য দৃষ্টি নিয়ে বিছানায় শায়িত তুষার ন্যায় ধবধবে কণাটির কালো বর্ণে পরিণত হতে তাকিয়ে রইল। জানালার ডোর লাগিয়ে অলিভিয়ার বিছানার পাশে বসল ইলহাম। অলিভিয়ার অপর পাশে মিসেস নিকিতা মেয়ের হাত ধরে বসে থাকতে থাকতে আধশোয়া হয়ে ঘুমে আছেন। সেদিকে থেকে চোখ সরিয়ে নিয়ে রুমের সোফার দিকে নজর গেল, সেখানে অবস্থান করছেন মি জামান। ঘুমে ঢুলুঢুলু অবস্থা উনার। তবুও প্রাণপণে সজাগ থাকার চেষ্টায় আছেন, মেয়েকে নিয়ে চিন্তিত কি না। কিন্তু লাভ হবে আদৌ কোনো?
যেখানে পুরো অস্তিত্ববিহীন কারো সাথে লড়তে হবে তাদের। খুব আলগোছে মেয়েটার কালো হয়ে যাওয়া হাত ধরে, এখানে জীবন্ত বিধায় তুলতুলে হাতের স্পর্শ পায়, বুঝতে সক্ষম হয় হৃদযন্ত্রের চালিত অবস্থা। মুখাবয়ব একদিনেই কি শুকিয়ে গেছে? হয়তো না হলে কেন রক্তজ বা ওষ্ঠ আজ নিষ্প্রাণ, ফ্যাকাশে প্রলেপে ঢাকা পড়া। নিচু হয়ে মেয়েটার কর্ণধারে ওষ্ঠ ঠেকিয়ে ফিসফিসানি কণ্ঠে বলল, তোমায় অনেক ভালোবাসি, আমার বিড়ালাক্ষী। কিন্তু হায় বুঝল না কথাটা কি ক্ষতিকর ছিল। সাধারণ এই এক কথায় জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সারারাত ধরে জ্বালিয়ে রাখা বাতির ঝালরের কাচগুলো সশব্দে নিচে ভেঙে আলোবিহীন অন্ধকার রুম হয়ে গেল। কি গাঢ় অন্ধকার! নিজের অস্তিত্ব খুঁজে পাওয়াই প্রায় মুশকিল যেন। ইলহাম সতর্ক হয়ে গেল, তার ভালো কিছু অনুভূতি হচ্ছে না। আসন্ন বিপদে সংকেত বারবার কর্ণে এসে সাবধান বাণী আওড়াচ্ছে। এদিকে মিসেস নিকিতাও আচমকা এমন ঘটনায় সজাগ হয়ে ভয় থরথর করে কাঁপছেন, মেয়েকে ঝাপটে ধরে। মি জামান কি করবেন বুঝতে পারছেন না, তৎক্ষণাৎ বলতে গেলে মাথায় এমন সময়ে কিছুই খেলছে না। অপরদিকে শয়তানের শয়তানি চাল শুরু। মুচকি হাসি স্পষ্ট যেখানে অলিভিয়ার ওষ্ঠে, সেখানে বেকবোর তার নিরাপত্তায় চিন্তিত সবার নিয়তিতে দুর্বোধ্য তাণ্ডবের চিহ্ন এঁকে দিতে শুরু। আকাশ পরিষ্কার ছিল, বাতাস ছিল স্বাভাবিক। সেই তুলনায় এমন হঠাৎ ঝোড়ো হাওয়ার মানে বুঝতে অসুবিধে হলো না ইলহামের, সে তাই দ্রুত ছুটে গেল অলিভিয়ার কাছে, কিন্তু ততক্ষণে দেরি। কারণ জানালা ভাঙার শব্দে সে মেয়েটার কাছ থেকে খানিক কি দূরে সরেছে, তাতেই যেন এই অবস্থা, নিজেকে দায়ী মনে করছে বোকা। একে আধার কালো, চাঁদ ছিল কিন্তু মেঘের প্রতাপের কাছে ঢাকা পড়েছে। উপরন্তু অলিভিয়া সেই আধারে হারিয়ে গেল। মিসেস নিকিতা আমার মেয়ে বলে চিৎকার করছেন। সেটা দেয়ালে দেয়ালে আছড়ে নিজেদের দিকেই ফিরে আসছে। ইলহামের যেন কলজেটা ছিঁড়ে যাচ্ছে, এত অসহায় বোধতা যেন কখনো হয়নি। হঠাৎ কালবৈশাখী ঝড়ে সে প্রস্তুতিবিহীন মূর্ছে পড়ল। তবুও শক্ত হাতে মোকাবিলা করা যেত যদি বিষয়টা কোন অদৃশ্যতার সাথে না হতো। ছেলেটা এখন জোরে জোরে ডাকতে লাগলো অলিভিয়ার নাম ধরে। কিন্তু হায়, কোন বিচ্ছিরি পিচাসের হাসি! ঠান্ডা স্বরে অনেকের একতালে জড়ো হওয়া কণ্ঠস্বর মনে হল। ভয় মিসেস নিকিতা ও জামান দুজনেই থরথরিয়ে কাঁপতে লাগলেন। ইলহাম নিজেকে শান্ত রাখার অভিপ্রায় চেষ্টা করতে লাগল। বুদ্ধি খাটাতে লাগলো কি করা যায়। কিন্তু ভেবে তা মস্তিষ্কে কিছুই আনতে পারল না। অলিভিয়ার অবস্থান ঠাউর করা যাচ্ছে না। সবকিছু কিছুক্ষণ আগেও ঘূর্ণায়মান বাতাসের টর্নেডোর মতো বয়ে যাচ্ছিল, অথচ এখন কেন মরা, নিষ্প্রাণ লাগছে। অশনি সংকেত বুঝি এটাকেই বলে। ইলহাম কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে মিসেস নিকিতাকে বলল, আপনি কিচেন থেকে মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসেন। ভয় মিসেস নিকিতা যেন নড়াচড়া ভুলে গেছেন। তার চোখ স্থির, স্থবির দেহ। তাই ইলহাম জোর গলায় ডাক দিল, মা। সম্বিত ফিরে পেলে হাতড়ে হাতড়ে নিচে গেলেন তিনি। কিচেনের ড্রয়ার থেকে শব্দবিহীন হয়ে মোমবাতি নিতে লাগলেন। অথচ এমন ক্যাচক্যাচ শব্দ হলো, নিজেই ভয় পেয়ে গেলেন। এই বুঝি কোন উড়ন্ত প্রেতাত্মার সাথে সাক্ষাৎ হয়ে গেল। না, তেমন কিছু হলো না। মোমবাতি ঝালানো ইলহামের হাতে। সে পুরো রুমটাতে চোখ বুলিয়ে দেখছে। কোথাও কোনো কিছুর আলামত পাচ্ছে না। মেয়েটা তাহলে কোথায় গেল? প্রশ্নটা করতেই তার মোমবাতি ধরে রাখা হাতে ঠান্ডা কিছুর আভাস পেল। তাকিয়ে রক্তের লাল রং দেখল। ঘাবড়ে যেতে দেখা গেল তাকে। আস্তে আস্তে মুখ উঁচিয়ে উপরে সিলিংয়ের দিকে তাকালো। তার দেখাদেখি সকলেও তাকালো। চিৎকার ভেসে এলো মিসেস নিকিতা। রিবর্ন অফ লভ। লেখা, মান্নাত মিম। পর্ব ৮। চোখের অন্দরে চোখের অস্তিত্ব নেই। সেখানে অন্ধকারের গোলক। চুলের বদলে কালো কেঁচোর মতো ছোট ছোট পিচ্ছিল শরীরের সাপেরা কিলবিল করছে। মুখের গালের ফোলা ফোলা মাংস ডেবে কঙ্কালসার ও কালোর মতন দেখাচ্ছে। দেখে মনে হয়, কত যুগ আগের কোন মৃত মানুষের আত্মা উঠে এসেছে যেন। এমন ভয়ঙ্কর মুখমণ্ডল অধিকারী অলিভিয়াকে দেখেই শিউরে উঠে চিৎকার জোরে দেন মিসেস নিকিতা। তার চিৎকারে আরও বিকট ও গা কাঁপানো হাসি দেয় অলিভিয়া। কি বিশ্রী মুখের দাঁত! আঁকাবাঁকা ছোট বড় কালো কুচকুচে দাঁতগুলোতে পোকারা কিলবিলিয়ে উঠছে। মুখ খোলা মাত্রই সেই পোকাগুলো ঝরে নিচে থাকা তিনজনের উপর পড়ছে।
মিসেস নিকিতা চিৎকার দিয়ে গা ঝাড়া দিচ্ছেন, সাথে মি জামানো, কিন্তু ইলহাম মোমবাতি উঁচিয়ে যতদূর পর্যন্ত আলো যায় অলিভিয়ার ভেতর থাকা প্রেতাত্মার দিকে তাক করে ধরে। সে এতক্ষণে বুঝতে পেরেছে এতটুকু যে, প্রেতাত্মারা আলোতে ভয় পায়। তাই তো রুমে প্রবেশ মাত্রই অন্ধকার করে নিয়েছে জায়গাটা। গা ছমছমে অবস্থানের পরবর্তীতে আলোর দিশারায় রুহ কাঁপানো চিৎকার দিল অলিভিয়া। সিলিং থেকে ধপাস করে নিচে পড়ে গেল। ইলহাম বুঝল যে, হয়তো তার এই আলোতে শয়তানটার বুঝি ধ্বংস হচ্ছিল, কিন্তু না, এখানে অন্য কিছুই ছিল যা হতে সে অবগত নয়। এত বিকটতা সম্পন্ন চিৎকারে অলিভিয়ার নাকমুখ দিয়ে রক্তপাত শুরু হয়ে গেল। তাই ইলহাম ভয়ে মোমবাতি ফেলে দিল, পাছে মেয়েটার কোন ক্ষতি যদি হয়ে যায়। তাও কমল তো নাই, উল্টো অদৃশ্য কালো কিছু যেন মেয়েটার বুক চিরে বেরিয়ে যেতে চাইছে। মেয়েটা শোয়াবস্থায় বুক উঁচিয়ে ফের আছড়ে পড়ল ফ্লোরে। অতঃপর সবকিছু শান্ত, স্তব্ধ, পূর্বেকার অবস্থানে ফিরে গেল যেন। ইলহাম এগিয়ে গেল, পিছনে পিছনে মিসেস নিকিতা ভয়ে ভয়ে গেলেন সাথে মি জামানো। অলিভিয়ার চুপচাপ, শান্ত হয়ে যাওয়া নিবিষ্ট মনে দেখে স্বস্তি ছাড়ল সকলে। ইলহাম কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। অতঃপর মিসেস নিকিতার উদ্দেশ্যে বলল, অলিভিয়াকে পরিষ্কার করে পোশাক বদলে দেন। প্ল্যানচেট অর্থ কল্পিত প্রেতাত্মার সঙ্গে বার্তা বিনিময়ের জন্য ব্যবহৃত পেন্সিলযুক্ত ফলক বিশেষ, যা মুদিত চক্ষুর সাহায্যে কল্পনাতে ডাকা হয়। অলিভিয়ার চুল ও কালো হয়ে যাওয়া অংশের কবজির কালো রক্ত সেখানে বিদ্যমান। এর সাহায্যেই অলিভিয়ার মধ্যে বাসকৃত শয়তান আত্মাটাকে ডেকে এনেছেন ফাদার জোনাথন ফোয়ার। ফাদারের চারপাশে গোল গোল করে ঘুরছে কালো ছায়া। যার কা নেই, যে কেবল বাতাসে ভর করে চলে। যার প্রয়োজন নির্দিষ্ট শরীর। আর সেটা অলিভিয়ার। কি চাই? কেন ডেকেছিস আমায়? মুদিত চোখেই ফাদারের উত্তর। তোমার কি চাই? কেন মেয়েটাকে মৃত্যুমুখী করছো? কিছুক্ষণ আগেও সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। দেয়ালে থাকা তৈলচিত্র, চেয়ার, পুরনো সব বই খাতা, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। এখন সবকিছুই যেন ধীর, অনুদ্ধত, ক্ষান্ত। এমন ছলনাম ভাবের সাথে প্রকৃত পরিচিত ফাদার মুচকি হাসলেন, চক্ষুদয় মেলে ধরলেন না, তথাপি শয়তানের আত্মাটা এবার যেন বোধ হারালো, ফের শুরু করল তার তাণ্ডবলীলা। যার অন্তপুর জুড়ে বিস্তৃত, সাদৃশ্যমান। গর্জে উঠল শয়তানের স্বর, চিৎকারে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। তবুও ফাদার বুকের ক্রুশ এক হাতে চেপে জপছেন ঈশ্বরের নাম। কি চাস তুই? আমি জানতে চাই, অলিভিয়ার পিছনে পড়ে আছো কেন? অলিভিয়াকে আমার চাই। সেটাই জানতে চাচ্ছি, কেন চাই তাকে? আমার প্রিয়তমাকে জীবন্ত করতে। বিমূঢ় বনে গেলেন ফাদার খানিক সময়কালের জন্য। কি এমন কাহিনী এর পিছনে জানতে হবে তাকে? তোমার প্রিয়মতা। ফাদারকে আত্মাটা নিয়ে গেল 10 বছর পেছনের সেই দৃশ্যে, যেখানে শুরু কাহিনীর। হয়তো সমাধানও। নন্দিত ঈশ্বর। বিস্তৃত সৃষ্টি তার। জাগ্রত হও। ধরণীর অধিকার। মঙ্গল কামনায়। প্রার্থনা বাণী শোনাই। প্রভু চরণ তলায়। জঙ্গলে আরাধনায় ধ্যানমগ্ন থাকা মেয়েটি খেয়াল করল না কেউ একজন সুনিপুণ দৃষ্টি মেলে দেখছে, বলতে গেলে মাপছে পা হতে মস্তক অবধি। লম্বা কেশ ছড়ানো, মাটি সংলগ্ন। আবদ্ধ চক্ষুদয়, তবুও বোঝাই যায় তারা আকারে বড় বড়। আটপৌরে শাড়ি পরা, যার পার লাল জমিন সফেদ, শিবের মাথায় ফুল ছড়িয়ে হাত জড়ো করে প্রণাম করে উঠতে উদ্ধত হল। এমন সময় শিব মাথার পেছনে থেকে সর্পদেবী উদয় হলে লুকিয়ে থাকা অবুঝ পুরুষটা ভয় পেয়ে যায়, ভাবে মেয়েটাকে এই বুঝি দংশিল। এই সর। দৌড়ে আসে, মেয়েটাকে বাঁচানোর তাগিদে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেয়েটা গড়িয়ে পড়ে, আর সাপ ততক্ষণে উধাও। গড়িয়ে পড়া সোনার বরণকন্যা উঠে গা ঝাড়া দিয়ে ছেলেটার মুখোমুখি হয়ে বলে, পাগল নাকি? এভাবে ধাক্কা দিলে কেন? আরে সাপটা দেখেননি? কামড়ে দিত। মেয়েটার কপাল চাপড়ে বলল, হায় রাম! গাধা কোথাকার! ওটা কামড়াতো না। দেবী হন, মনসা দেবী। আমাকে উল্টো আশীর্বাদ করতে এসেছিলেন। তোর ছেলেটার কপালে ঠুসি দিতে নিয়েছিল হাত ঠেকিয়ে মেয়েটা। ছেলেটা হাত মুছড়ে পিঠের দিকে নিয়ে ঘুরিয়ে তার কাছে টেনে এনে কানের পিঠে বলে, তুই তো কারি। বাহ, ইমপ্রেসড। সাহস দেখি বড্ড বেশি।
তবে মেয়ে মানুষ, সেটা তো ভুললে চলবে না। ভুল হয়ে আমার তাই বলে এমন আচরণের স্পর্ধা দেখানোও ভুলের মাঝেই পড়ে। অতঃপর কথাগুলো শেষে ধাক্কা মেরে সরিয়ে দিল মেয়েটাকে। ব্যথা পাওয়া হাতের কবজা ডলতে ডলতে মেয়েটা তাকে রাগান্বিত, তীক্ষ্ণ নজর ছুড়ে। তা দেখে ছেলেটা আরো উস্কে দিতে হাসি দিয়ে বিদায় নেয়। প্রভা। এই প্রভা। ছনের তৈরি ঘর ও পাশের রান্নাঘর। সেখানে প্রভা রান্নায় রত। সে ও তার পিতা কেবল এখানে বসবাস করে। পিতার ডাক শুনে ছুটে এলো সে। দেখল অচেনা যুবার সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছেন তার পিতা রামচন্দ্র। কিন্তু যুবকটাকে দেখে মেয়েটার চেহারার হাসি গায়েব, সেখানে ভর করল একগুচ্ছ মেঘমন্দ্র। সেই সকালের ছেলেটা, তার কাছে যে কি না দুষ্ট ও অসভ্য পুরুষ নামে পরিচিত। এখানে কি করছে? তাও পিতার সাথে। বেচারি প্রভা মনে মনে ভাবতে থাকে। তার ভাবনা কাটে রামচন্দ্রের কথায়। কি রে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবছিস? যা ঘর থেকে বসার জন্যি চেয়ার নিয়ে আয়। হতভম্ব চেহারা প্রভার সাথে কিছুটা রাগের ছটাও। কারণ মিচকে শয়তানি হাসছে সম্মুখ পানে দাঁড়ানো ছেলেটা। ঢিলে যাওয়া খোপাটাকে আবার হাত দিয়ে ঠিক করতে করতে ঘরের দিকে গেল সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অচেনা পুরুষটা অবলোকন করল নারীর সেই হাতখোপা করার সৌন্দর্যটাকে। শোন মা, এ হলো আমাদের অতিথি। শহুরে বাবু, নাম গোপাল। গাও আসছে, এখানের জমি কিন্না হাসপাতাল দিব বইলা। পরনের সকালেরই শার্ট প্যান্ট, তবে নতুনত্ব সেখানে কোট গায়ে। গোলগাল মুখ, পুরুষালী গোফ নসিকার নিচে, ওষ্ঠের উপরে, যা ভাবগাম্ভীর্যের আবির্ভাব ঘটায়। তবে দুষ্টু, মিচকে ভাবার্থ তার সাথেই বোধহয় দেখা যায়। যাই হোক, এভাবে প্রভাকে খেয়াল করতে দেখে গোপাল হাসি হাসি মুখখানা নিয়েই চোখ টিপে দিল। মেয়েটা হতভম্ব মুখখানা ভরকে গেল মুহূর্তেই। বড় বড় দুখানা চোখ নিয়ে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে রইল। মেয়েকে অমন বড় চোখে তাকাতে রামচন্দ্রও খেয়াল করল। কি হলো কি আজ তোর? অমন তাকিয়ে আছিস কেন গোপালবাবুর দিকে? সে কি বলবে ওনার গুন্ধর শহুরে বাবু তার মেয়েকে তারই সম্মুখে চোখ টিপে দিয়েছে। তাই বেচারি আমতা আমতা করতে লাগল। তা দেখে রামচন্দ্র গোপালের উদ্দেশ্যে বললেন, ও কিছু মনে করবেন না বাবু। মেয়ে আমার একটু পাগলাটে আছে। নতুন মানুষ, শহুরে, তাই একটু অমন করছে। আপনি আসুন না আসুন, আমি আপনার থাকার ঘর দেখায় দিচ্ছি। গোপালকে নিয়ে উঠে ঘরের দিকে রওনা হওয়ার সময় রামচন্দ্র মেয়ের দিকে চোখ রাঙিয়ে গেলেন। এদিকে বেচারি অসহায় হয়ে কপাল চাপড়ে হাহাপিত্তেশ করছে, নতুন যন্ত্রণা বাড়ি বয়ে আনাতে। রিবর্নফ্লব। লেখা, মান্নাত মিম। পর্ব ৯। রামচন্দ্রের মাইয়া তো বড় খাসা মাল হইছে। প্রতিবারই ভোরে পুজো দিয়ে আসার পথে পাড়ার ছোকরারা প্রভার পথে পিছু নেয় আর বাজে মন্তব্য ছুড়ে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। তবে হয়তো ঈশ্বর ছিল বলে মেয়েটার ভাগ্য সহায়, কিংবা দেবতারূপী গোপাল হয়ে ভয় কুকড়ে জুবুথুবু হয়ে থাকা মেয়েটার পিছন হতে সকলের সম্মুখে এলো। কি হে ছোকরা, কে তুই? কেন দেখতে পাচ্ছ না বুঝি খোকা? আমি মানুষ। ঘ্যারোত্তারা জবাব দেয়, সাহস কত বড়! সাহসের দেখলে কি সাধারণ কথায়? আবার আমাদের প্রশ্ন করছস? এই রামু যাত এটাকে সাইজ করে আয়। যেখানে তারা সবাই দাঁড়িয়ে আছে, সেই স্থানে জন্মানবশূন্য হয়ে আছে। উপায় পেল না গোপাল তাদের সাথে লড়াই করার, তবুও হাল না ছেড়ে সামনে থাকা তিনজন শত্রুদলকে পায়ের নিচে থাকা শুকনো গাছের ডাল দিয়ে পিটাতে উদ্যত হল। আর তাকে সাহায্য করতে প্রভাও বালি, ইটের টুকরো ছুঁড়তে লাগল। শত্রুপক্ষ কিতবল ফুরবল হলে দুজনে দুজনের হাত ধরে সেখান থেকে দৌড়ে পালালো। আপনি ওখানে কিভাবে এলেন? সাহায্য করাই ধন্যবাদ না দিয়ে এই কেমনতর প্রশ্ন? প্রভার প্রশ্নে বিক্ষুব্ধ মন। কোথায় তাকে ধন্যবাদ দিবে না জাসুসগিরি শুরু করেছে মেয়েটা। করব না। আমার পিছু নিয়েছেন, আমিই তো প্রশ্ন করব। মেয়েটা বুঝে গেল, আফসোসাক্ষেপ ছুটছে মনের অন্দরে। তবে যেহেতু জেনেই গিয়েছে তাহলে সে বলে দেবে প্রথম দেখায় মেয়েটাকে ভালো লাগার কথা। বর্তমানে দুজন বাড়ির প্রবেশপথে দাঁড়িয়ে রয়েছে। গোপাল চিন্তা করছিলি কি জানাবে, এমন সময় বাড়ির ভেতর থেকে রামচন্দ্র বেরিয়ে আসেন। তখন দুজনকে একসাথে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গিয়ে মেয়ের হাতে ফুলের ঝুড়ি দেখতে পায়। তখন তিনি বললেন,
পুজো দিয়ে গিয়েছিলি? রামচন্দ্রকে দেখে দুজনই ঘাবড়ে যায়। কিন্তু প্রভা চতুর্থায় সামলে নিয়ে বলে, হুম, গোপালবাবুও সাথে গিয়েছিল। আগ বাড়িয়েই জবাব দিয়ে ঝুড়িতে থাকা প্রসাদ বের করে রামচন্দ্র হাতে তুলে দিয়ে ভেতরে চলে যায়। আর রামচন্দ্র গোপালকে উদ্দেশ করে বললেন, আজকে বাবু জমি দেখতে যাব। গোপাল মাথা নেড়ে সায় দিলে দুজনই অন্দরে প্রবেশ করে। সকালের নাস্তা সেরে দুজনের গন্তব্য হয় জমি দেখার জন্য। ততক্ষণে গ্রাম ঘুরেও দেখা হয়। দুপুরের খাবার খেতে ফিরে আসে বাড়িতে। তখন রামচন্দ্র খেয়ে ঘুম দেয়। কারণ গোপাল গোসল করে পরে খেতে বসবে। তাই গোসল করতে কোলতলাতে যায়, যেটা কি না রান্নাঘরের পিছন দিকের কোণ ঘেঁষে। রান্নাঘরে একটা জানালা ছিল, সেটা থেকে আবার কলপারে দেখা যায়। গোপাল গোসল করছিল, জানালাটা তখন প্রভা বন্ধ করে গোপালের খাবার বাড়ছিল। প্রভা, আমার পরনের ধুতিটা দিয়ে যাও তো। বেচারির হাতে খাবারের থালাটা ছিল। ভুলভাল শুনেছে বোধ হয়, তাই অত গা করল না। ফের আওয়াজ এলো, ও হ্যাঁ, গামছাটাও নিয়ে এসো। এবার স্পষ্টর হাতসহ থালা কাঁপতে লাগলো পায়ের নিচের জমিনও। মাথা ঘুরে পড়ে যাবে বোধ হয় বেচারি। তাকে ডেকে বলল কথাগুলো লোকটা। ভাবতেই মাথা ঝিমিয়ে উঠল। যেমন ডাকছে এত ডাকা হয় অর্ধাঙ্গিনীকে, পত্নীকে। কই আসছো না কেন? ভিজে গা আমার। সর্দি লেগে যাবে। কাঁপানো হাত হতে থালা নামিয়ে রেখে বের হয়ে এলো গোপালের ঘর থেকে ধুতি, গামছা নিয়ে কলপারে পা বাড়ালো। পাও পড়ছে গুনে গুনে, লজ্জালু অবস্থা মেয়েটার। কারণ স্পষ্টতই গোপাল কলপারে ভিজে গায়ে থাকবে, যা মেয়েটার জন্য শরমলজ্জার বিষয়। হলোও তাই। ফর্সা নগ্ন বক্ষ, পরনে ধুতিটাও ভিজে। এক পলক তাকিয়ে দ্রুতই চোখ সরিয়ে নিল। সারা শরীর বয়ে শিহরণের কাঁপুনি চলছে। বোধগম্য হলো বুঝি কিছুটা দূরে থাকা দুষ্ট যুবকটার। তাই তো সে মেয়েটা আরেকটু লজ্জায় ফেলতে বলল, আহা, অত দূরে কেন? কাছে এসো। বলা মাত্রই প্রভা তির্যকপূর্ণ চাহনি দিল। তাতে বিন্দুমাত্র ভয় দেখা দিল না, গোপালের মুখে উল্টো বলল, যার মনে যা লাফিয়ে উঠে তা। আমি তো একটু এগিয়ে জিনিসগুলো দিতে বলছি। প্রভা তার থেকে কয়েক হাত দূরে অবস্থান করছে। দুকদম এগিয়ে গিয়ে দেখল আরো হাত দুয়েক বাকি, কিন্তু তার যে লজ্জা করছে। মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না। কখনো তো এভাবে অপরিচিত পুরুষের কাছাকাছি হয়নি সে। তার উপর অমন আকৃষ্ট করা যুবক, যা বিপদ্যজনক ঘণ্টা বাজাচ্ছে। আর অল্পখানিকটা এগিয়ে হাত বাড়িয়ে গোপালের দিকে তাক করে প্রভা বলল, এই নিন ধরুন। এ কেমন মেয়ে! আতিথেয়তা করতে পারে না। ভগবান রুষ্ট হবেন এমন আচরণে। একে তো দূর হতে হাত বাড়িয়ে জিনিসগুলো ধরে আছে, উপরন্তু চোখ তুলে পর্যন্ত তাকাচ্ছে না। সেটা দেখেই গোপাল এভাবে বলল কথাটা যেন একটু হলেও মেয়েটার আত্ম আঘাত হানে। হলোও তাই, এগিয়ে এসে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলল, এবার তো ভগবান খুশি হবেন। গোপাল সেই নিরাপত্তার বর্ডার পেরিয়ে আরো কাছে গিয়ে বলল, এবার খুশি হবেন। গা কাঁপুনি দিয়ে উঠল। ছেলেটা করছে কি? প্রভার ভান্নাতেই এলোমেলো বেখেয়াল প্রজাপতিরা ডানা মেলে উড়তে লাগলো মনের আকাশে। সকাল থেকে ছেলেটার বখাটেদের হাত থেকে রক্ষা করা, যত্ন, নমনীয় কথাবার্তা, এমনকি দুষ্ট কথাগুলোও যেন প্রভার কাছে ভালো লাগতে লাগলো। গোপালের বিষয়ে ভালো মনোভাব তৈরি হতে লাগলো। তথাপিও এত কাছে আসাটা বোধহয় গোড়া হতেই বাধাপ্রাপ্ত ছিল, বিধায় ফের একবার পা পিছলে পড়ে যেতে নিল মেয়েটা, তবে ধরে ফেলল গোপাল নিজ বাহুডোরে আবদ্ধ করে। কয়েক সেকেন্ড মাত্র গড়ালো, ছিটকে সরে এলো প্রভা আর হুড়মুড় করে দৌড়ে স্থান ত্যাগ করল। হতভম্ব হয়ে তার পদচিহ্নের দিকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে রইল গোপাল। প্রভা নিজের ঘরে এসে দরজায় খিল দিয়ে থম ধরে বিছানায় বসে আছে। সে ভাবছে তার সাথে হচ্ছেটা কি। গোপাল নামক পুরুষটার সাথে বিশ্রী, জঘন্য সাক্ষাৎ সেদিন সকালে, তারপর পিতার মাধ্যমে দেখা এখানে থাকা। পরের দিনই তার সম্মান, সম্ভ্রম রক্ষার্থে বিশেষ কেউ উপলব্ধি করাটা বড্ড বেমানান দেখায় নয় কি? কারণ সে তো শহুরে বাবু। প্রয়োজনের তাগিদে আসা তার, কাজ ফুরালে চলে যাবে। নিশ্চয় সে ধনীর দুলাল। সে তো সাধারণ হতে অতি সাধারণ, যা বাড়ির দিকে তার দিকে তাকালেই বোঝা যায়।
তাদের মিলন সেখানে অকল্পনীয়, বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। এত সব চিন্তায় জলাঞ্জলি দিল ধেয়ে আসা অনুভূতিকে। কেটে গেছে কয়েকদিন। প্রভা সেদিনের পর থেকে পুজোর পথ পরিবর্তন করে অন্য পথ ধরে যায়, সেটা জঙ্গলের পথ নয়, শহরের সাথে সম্পৃক্ত থাকা বড় রাস্তা ধরে। আগের মতো গোপালের সাথেও দেখা বা কথা হয় না। গোপালও হাসপাতাল বানানোর তাড়ায় সেদিকেও খুব একটা খেয়াল দেয় না। তবে আন্দাজ করছে কিছু একটা যে হয়েছে প্রভার। গোপাল ক্রয়কৃত জমিতে কাজ ধরেছে বিধায় সপ্তাহখানেক হলো জায়গাটার পাশেই ছোট করে থাকার ঘর তুলেছে দেখভাল করার জন্য। খাবারটা স্রেফ প্রভাদের বাড়ি থেকে আসে। প্রথম 2 দিন মেয়েটা দিয়ে গেলেও এবার হতে রামচন্দ্র নিয়ে আসেন, যার কারণে প্রভার উপর বেজায় নারাজ গোপাল। ভাবছে সময় করে দেখা করবে মেয়েটার সাথে, জিজ্ঞেস করবে এমনতর অভিমানী ভাবের কারণ কি। সে জানে এবং বোঝে মেয়েটা যে তার প্রতি সম্প্রতি হতে চলা মনের ভালোলাগা নামক চেতনার কথা। মনে পড়ে গেল সেদিন কলপারের ঘটনাটা। সেদিন প্রভা কতটা না আদরযত্নে ভাত বেড়ে খাইয়েছিল, হাতপাখা দিয়ে বাতাসও করেছিল। তার চোখে গোপাল ভালোলাগার চাদর দেখেছিল, গাল লালাভায় পূর্ণ গতে দেখেছিল। তবে কেন এই মিছে মান আর দমিয়ে রাখা সেটাও প্রশ্ন করবে। আপাতত কাজটা গুছিয়ে নেওয়ার জন্য তৎপরতা শুরু হলো গোপালের। রিবর্ন অফ লভ। লেখা মান্নাত মিম। পর্ব 10। সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা হবে? ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে প্রভা। পিছনে অন্তত একটা গাছটাছ থাকলে উপকৃত হতো। একটু হেলান দিয়ে বেচারি দাঁড়াতে পারত। এখন তো বাকিয়ে যাচ্ছে পিছনে হেলে, যেভাবে সামনে থেকে তার উপর ঝুঁকে গোপাল ধমকাচ্ছে। বেশ ভয়াবহ রাগান্বিত লাগছে তাকে, যা প্রভাকে আরো ভীতু করে তুলছে। কি সমস্যা জানো না? না? এবার প্রভার হাতের কবজি ধরে শক্ত করে চেপে বলল কথাটা। প্রভা কেঁদে দিল, না ব্যথায় না। অতি আবেগে সে অশ্রু দিয়ে এই বাড়িধারার সৃষ্টি। কাঁদছ কেন? হা? এখন কাঁদছ কেন? আমি হাতে ব্যথা পাচ্ছি। প্রভার এখনো অনুভূতি লুকানোর প্রবণতাকে দেখানোতে রেগে জোরে হাত ঝাড়া দিয়ে গোপাল বলল। এখনো? এখনো মিথ্যা বলবে? হাত ছেড়ে মেয়েটার বাহু জড়িয়ে লাল হওয়া চোখ নিয়ে প্রভার চোখে তাকিয়ে আবার বলল। কিন্তু কিন্তু তোমার চোখ তো অন্য কিছুই বলছে আমাকে। এটা শুনে প্রভা বোকামি স্বরূপ চোখ বন্ধ করল ফেলে। তাতে যেন গোপাল শান্ত হয় একটু। ভালোবাসার পূর্ণতার রূপ দিতে জড়িয়ে ধরে এক মোহময় আলিঙ্গনে। আর তাদের উপর চক্রাকারে নজর ঘুরছে শয়তানরূপী রাবণের। সময়ের ঘণ্টা বেজে জানান দেয় শেষ সময়ের। ভালোবাসারা চায় তখনও আকাশে উঠতে, অথচ নিম্নেদেশে পরিকল্পনা তাদের পাখা ছাড়তে। তোর সাথে কথা আছিল প্রভা। ভয়ে ভয়ে প্রভা রান্নাঘরের দোরগোড়ায় ঘেঁষে দাঁড়ায়। যেখানে পিতাকে কখনো ভয় পায়নি, আজ কেন যে ভয় পাচ্ছে সেটা নিয়ে অবগত সে। গোপাল ও তার প্রেমের সময় আজ 6 মাসে গড়ালো। প্রেম বলতে তাদের মাঝে গভীরতার ভিত্তিতে মনস্তাত্ত্বিকভাবে নাকি শরীরী। তবে কথায় আছে না, আত্মার সাথে আত্মার, তেমনটাই যেন দুজনের মাঝের সম্পর্ক। তুই গ্রামের মাইয়া, 8 ক্লাস পর্যন্ত পড়ছস। তো ভগবানের কৃপায় বুদ্ধিমান আর সব শিক্ষিত মাইয়া গোথেইকা। তোর জন্যই আজ প্রস্তাব রাখছে গোপালের মতো উচ্চ শিক্ষিত শহরের পোলা। এইটুকু বলে থামলেন তিনি। ভয়ের চোট এবার খুব বেশিই। হাত পা কাঁপা শুরু করে দিয়েছে প্রভার। গোপাল করেছেটা কি? লজ্জায় অবনত হয়ে আছে মেয়েটার চিবুক। বুকে প্রচণ্ডরূপে ধরফর হচ্ছে, এই বোধ হয় পিতামহ সেটা শুনে ফেলবেন। তো আমি না কইরা দিছি। এই কথাটা শুনে প্রভার চোখ থেকে জল আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রামচন্দ্র মাথা নিচু করে বসেছিলেন চেয়ারে, তা মেয়ের অমন রূপে অবগত হলেন না। নিচু মস্তকে ফের আওড়ালেন। বুঝলি মা, গোপালবাবু রে আমার অত্যন্ত পছন্দ হইছিল। তো আমাদের মতন গরিবের জন্য তিনি না। তার উপর ওনার বাপমা রাজি হইব বলে আমার মনে হয় না, যদিও সে আমারে আশ্বাস দিছিল। তবুও আমি এখানে একা, তুই ওই দূর শহরে মা, মরণকালে দেখবার পারুমো না তোরে আর না তুই আমারে। মা মরা মাইয়া, তুই আমার কেমনে অতদূর দেশে তোরে পাঠাই দেই। তাই একটু স্বার্থপর হইলাম। বুড়া বাপরে মাফ কইরা দেইস মা। ডুকরে উঠলেন এই বলে প্রভা ছুটে এসে শব্দ করে কেঁদে পিতাকে জড়িয়ে ধরল।
বাপ মেয়ের কান্নার দৃশ্য দেখে যেন প্রকৃতিও বিষণ্ণ বাতাস বইছে। আমাকে ফিরিয়ে দিলে কেন? হাত ছাড়েন। মুষ্টিবদ্ধ হাতখানা গোপালের শক্তপোক্ত খসখসে হাতের মাঝে আটকানো। সেই হাতেই আরো জোরে চাপ দিয়ে বলল, হাত ছাড়ার জন্য তো ধরিনি। আমার উত্তর চাই। আমি কি জানি? বাবা তো বলেছেনই যা বলার। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কি বলবে প্রভা তার কিছুই মস্তিষ্ক সায় দিচ্ছে না। অথই জলে পড়েছে সে। সামনে দাঁড়ানো মানুষটা যে কি না তার অন্তরে জীবন্ত অথচ বাস্তবে ছুঁয়ে দেখা পর্যন্ত মানা। অপরদিকে পিতা যার কথা কি না শিরোধার্য, জীবন দিয়ে হলেও মানতে হবে। কোথায় যাবে সে অসহায়ের মতো চোখ ছাপিয়ে জলে কাজল ধুয়ে চলছে কেবল। বিপত্তি বাধে হয় তখনই। গোপালের সাথে দেখা হওয়ার সময়টা একমাত্র সকালের পুজোর স্থান যেটা কি না জঙ্গলের দিকে। সেদিনের পর থেকে পাড়ার বখাটেরা আর দেখা না দিলেও হঠাৎ করে উদয়স্বরূপ প্রভার জঙ্গলের যাওয়ার নতুন রাস্তায় আটকানোর জন্য তারা উদয় হয়। এবং প্রভার সাথে গোপালও দেখতে পায়। তাদের দুজনকে এমতাবস্থায় দেখে বাঁকা হাসে তারা। তাদের মধ্যে লিডার হলো রাকিব, তার সাঙ্গ দুজন সিয়াম, রবিন। তারা আবার এলাকার চেয়ারম্যানের লোক, ঝামেলা জড়ানো মুশকিল। সেদিন তো না জেনেই কথা বলে ফেলেছিল। পরে একসময় প্রভা থেকে জানতে পারে ঝামেলায় গেলে পরে দেখা যাবে সেটার প্রভাব গিয়ে হাসপাতালের কর্মকাণ্ডে পড়ছে, যেটা মেয়েটা চায় না। তাই এড়িয়ে চলে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু রাকিব মানলে তো, সে তো পরিকল্পনা করে এসেছে অঘটন ঘটানোর। তাই শ্বাস বাজিয়ে পথ আটকে ঘাড় বাঁকা করে বলে, আজ চলে যাওয়া হচ্ছে যে। বাহাদুরি কই আজকা? গোপাল তো চাইছেই কিছু বলতে কিন্তু প্রভা পাশ থেকে বাহু ধরে চাপ দিয়ে সতর্ক করে দিচ্ছে না লাগতে। ওহো, রাধে নাকি? যাবা আজকা আমাদের সাথে? বহুত মজা হবে। ঘাড় বাঁকিয়ে উকি দেওয়ার মতো করে বলে জিহ্বা দিয়ে চটাস শব্দ ছুড়ল রাকিব প্রভাকে উদ্দেশ্য করে। যা চেয়েছিল তাই হলো, রাকিবের উস্কানিতে গোপালের রাগে অগ্নিসংযোগের কাজ হয়ে গেল। ঘুষি মেরে বসল রাকিবের নাক বরাবর। এতেই রাকিব কিছু পা পিছিয়ে গেল নাক চেপে। হাত সামনে মেলে ধরলে দেখতে পেল রক্ত। রাগে এবার সাঙ্গপাঙ্গদের হুকুম দিল গোপালকে ধরে মারার। কিন্তু ততক্ষণে গোপাল ঘুষি মেরে প্রভার হাত ধরে আবারও পালিয়েছে। এই ঘটনাটাই গিয়ে পৌঁছে রামচন্দ্রের কানে। তবে অন্যভাবে। চেয়ারম্যানের কানেও কথা ওঠায় এবং কথা হলো এমন যে, জঙ্গলে তাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া গেছে। হাতে নাতে ধরে আনতে গিয়েছিল তখন গোপাল তার নাকে ঘুষি দিয়ে, এরপর দুজনে পালিয়ে যায়। এ ঘটনা চাউর হয় গ্রাম জুড়ে। সালিশ বসানোর আদেশে রামচন্দ্র ও প্রভাকে ডেকে পাঠানো হয়। সাথে খবর দেওয়া হয় গোপালকে। গোপালকে তার কাজ স্থগিতে ঘোষণাও দেওয়া হয়। তুমি আইছো গ্রামের উন্নতি করতে, অথচ কি করতাছ? ছি ছি, গ্রামের মানসম্মান ডুবাইয়া আরও অবনতি করলা। চেয়ারম্যান সাহেব, এমন কিছুই হয়নি। পুরো ঘটনা না জেনে অযথা আরোপিত করবেন না কাউকে। গ্রামের সকল মানুষ যেন এখানে উপস্থিত। জটলা কম বড় হয়নি। স্থান চেয়ারম্যান বাড়ির উঠান। চেয়ারম্যান নুরুউদ্দিন কালো, মোটাসোটা দেহের অধিকারী। উন্নয়নের কাজের চেয়ে নিজের পেট মোটার কাজে অগ্রগতি বেশি তার। অজপাড়া গা বিধায়, গ্রামের মানুষ সংখ্যা নিহাতি কম সংখ্যক। কেউ কারো ধার ধারে না, তবে বিচারাচার সকলকেই দেখা যায় তখন। তুমি কি কইবার চাও? আমার পোলাপান তোমাগো হাতে নাতে ধরছে দেখাই তো আমার লোকের নাক ফাটায়ছ। প্রমাণ সকলের সামনে। এই বলে রাকিবের দিকে তাকায় চেয়ারম্যান, আর রাকিবও মাথা নেড়ে সকলের সামনে এসে হাত দিয়ে ব্যান্ডেজ করা নাক দেখায়। তার সাথে রবিন, সিয়ামও হ হ বলে মালিকের পক্ষে সাক্ষ্য দেয়। সেটা দেখে রাগে গোপাল তেড়ে যায় আবার মারতে রাকিবকে। চেয়ারম্যানের লোকেরা ধরে আটকে বেঁধে দেয় গাছের সাথে তাকে। এমতাবস্থায় রামচন্দ্র পৌঁছায় তখন প্রভাকে সঙ্গে করে। দেরি করে আসার কারণ, তারা আসতে চায়নি বিচারসভায়, কারণ জানে চেয়ারম্যান কেমন লোক, তাদের কথা যে বিশ্বাস যাবে না। সেখানে যাবে কি শাস্তি ভোগের জন্য, যা তারা করেইনি। কিন্তু লাভের লাভ কিছুই হলো না, টেনে হিচড়ে আনা হলো জনসম্মুখে। এসে দেখতে হলো গোপালের করুণাবস্থা, যা হৃদয় কুঠুরিতে জোরেশোরে ধাক্কায় দিল। অঝোর কাঁদতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। দৌড়ে ছেলেটার কাছ যাওয়ার উপায় নেই।
তার পিতা হাত ধরে রেখেছেন, সবার অলক্ষ্যে সাবধান বাণীও বলেছেন। এ সময়ে ভালোবাসা দেখানো আগুনে ঘি ঢালার কাজ করবে বলে। এই ছেলের সাথে জঙ্গলে নষ্টামি করতে ধরা পড়ছে তোমার মাইয়া রামচন্দ্র। শহরের পোলারা খারাপ হয় জানো না, তারপরেও তোমার মাইয়া এই কাম কেমনে করবার পারল? দুহাত জড়ো করে রামচন্দ্র চোখের জল ফেলে বললেন, ক্ষমা করবেন হুজুর। সে তো আপনি গোগায়ের মাইয়া জানেনি তো, আলাভোলা মাইয়া আমার। গোপালবাবু শহুরে মানুষ, চালাক চতুর। ভালা মনে কইরা বাড়িতো জায়গা দিছিলাম। সেই সুযোগ নিয়া আমার মাইয়াটা রে ফুসলাইছে বইলাই আজ। কথা অসম্পূর্ণ রেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি সেখানে। এই সুযোগটা কাজে লাগায় চতুর, দুষ্টু বুদ্ধিচক্রের রাকিব। সকলের অলক্ষ্যে চেয়ারম্যানের কানে ফিসফিস করে কিছু বলে। সেই হিসেব মতোই চেয়ারম্যান নিচু মস্তকে পিতাকে ধরে দাঁড়িয়ে থাকা প্রভার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। আই মাইয়া, তোর বাপ যা কইতাছে তা কি সইত্য? জবানের মিল না পাইলে তোর বাপের খবর আছে কইলাম। সরাসরি হুমকি ধমকি দিল চেয়ারম্যান। তা বেশ বুঝতে পারল ভীতু, হতভম্ব, অবাক হওয়া প্রভা। এতেই ঘাড় বেয়ে মেয়েটার ভয়ের শিহরণ বয়ে গেল। আবারও পড়তে হলো দুজন প্রিয় মানুষের মাঝে যেকোনো একজনকে বাছাই করার। তবে এখানে বাছাই পর্বে রয়েছে অন্যজনের বাঁচামরার পার্থক্য। একজনকে নির্বাচন করো তো অন্যজন মৃত্যুমুখে পতিত হওয়ার আশঙ্কা। কিন্তু প্রভার বাছাই করার উপায় হিসেবে কেবল পিতাকে বাঁচানোর পথ। এছাড়া আর কোনো সুষ্ঠু পথ নেই নির্বাচনের জন্য। তাই কান্না করতে করতে জবাব দিল, হুম, সত্য। ব্যাস, এই সত্য শব্দটা আসল সত্যটাকে ঢেকে দিল মুহূর্তে, সাথে গোপালের উন্মুক্ত চোখযুগলও বদ্ধ করে দিল। আবদ্ধ চোখজোড়ার কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল নির্গত হলো আর স্মৃতিতে ভেসে উঠল গোপাল ও প্রভার ভালোবাসাময় মুহূর্তরা। রিবর্ন অফ লাভ। লেখা মান্নাত মিম। পর্ব 11। চাচাই আমার কথাটা রাখছে, বুঝলি? এর জন্যই তো প্রভায় গোপালের নামে দোষ স্বীকার করল। তো আমি প্ল্যান করছি ভোরে প্রভায় পূজা দিতে বাইরি, তখনই ওর শেষ পূজা দেওয়ামু আমি। হিংস্রতায় ভরপুর মুখাবয়ব সম্মুখের ছেলেটার। গোপাল যেন বাধা থাকা অবস্থায় শুনতে পেল নাকি তাকে ইচ্ছে করে রাকিব কথাখান শুনালো। তবে ভয়াবহ পরিকল্পিত রূপ নেওয়ার জন্য এগুচ্ছে। বিচার সভায় বিচার শেষ হলো চেয়ারম্যানের নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে সূর্যাস্তের সময় গোপালের চক্ষুদ্বয়কে গরম লোহা দ্বারা গলিত করা হবে। এই সিদ্ধান্তে প্রভা নিজেকে দোষ দিতে লাগল। তার কারণেই গোপালের আজ এমতাবস্থা। তার উচিত হয়নি ছেলেটার ভালোবাসায় জড়ানো। যেখানে শুধু হৃদয় ব্যথিত, মানসম্মান ধূলিসাৎ হয় ধ্বংসস্তূপের মতো। গোপাল আরোপিত হওয়ার বিচারের সিদ্ধান্ত মাথা পেতে নিল, তবে দণ্ডিত হওয়ার আগে একটা ইচ্ছা পোষণ পেশ করল, তা হলো প্রভার সাথে একান্তে কথা বলা। যদিও বাগড়া দিয়েছিল রাকিব, তথাপি চেয়ারম্যান শান্ত করে মেনে নিয়েছিল গোপালের আর্জি। অনুমতি দেওয়া হলো দুজনের কথা বলার। আপনি রে না কইছিলাম, ওগো দুজনের একলগে কথা কইতে দিয়েন না। দেখলেন তো ভাইগা গেছে গোপাল। সকাল সকাল গাছের সাথে পড়ে থাকা উন্মুক্ত দড়িটা দেখেই মেজাজ চড়ে গেল রাকিবের। সোজা চেয়ারম্যানকে গিয়ে ক্ষুব্ধতার সাথে কথাটা বলল, কেন তোর দলের লোকজন কই যে পাহারা দিতে বইলা গেছিলি? তাদের কতক্ষণের লেগা প্রভা গো বাড়িতো পাঠাইলাম। এর মধ্যে এই কাম ক্যাডাই করল? আসলেই ভাবনার বিষয় চিন্তিত হয়ে পড়লেন চেয়ারম্যান। রাকিব তার দুই চেলা চেয়ারম্যান বাড়ির উঠানে রেখে গিয়েছিল পাহারা হিসেবে। এসে তাদের পাঠিয়ে দেয় প্রভাদের বাড়ির কাছে দেখতে যে প্রভা আজ বের হয় নাকি। তখন গোপাল মাথা ঝুলিয়ে ঘুমে ঢুলুঢুলু অবস্থায় ছিল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে একটু গাঁজা টানতে গিয়েছিল। অথচ ফিরে এসে দেখে পোগার পার। এখন নিজের ভুল তো আর চেয়ারম্যানের সামনে স্বীকার যেতে পারে না। এরই মধ্যে সিয়াম, রবিন এসে খবর দেয় প্রভাকে বের হতে দেখেছে, সাথে তার বাপ রামচন্দ্রকেও। রাকিব যা বোঝার বুঝে গেল, সবগুলোরই পালানোর ধান্দা। বেরিয়ে গেল দল নিয়ে তাদের পাকড়াও করতে। কি রে মা, গোপালবাবু এহনো আইয়ে না কেন? আসবে। সে তো আমাকে তখন বলল, আলগোছে তার দড়ি ঢিল করে দিতে আর ভোরে এখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে। শহরের বাস আসলে সেটাই করে, আমাদের নিয়ে যাবেন। বাবুর নামে মিথ্যা অপবাদ দিলাম, তবুও সে আমাগো কিছুই কইল না। উল্টো তোর মানিজ্জত বাঁচানের চেষ্টা করতে লাগল।
ওনার পা ধইরা আমাগো ক্ষমা চাউন দরকার। বলেই ডুকরে কাঁদতে লাগলেন রামচন্দ্র। প্রভা তার পিতাকে আগলে এদিক ওদিক করে গোপালকে খোঁজ করতে লাগল। বেশি সময় অপচয় হলো না তাকে পেতে। অল্প অন্ধকার স্বল্প আলোর দিশারিতে অদূরে হাত নেড়ে ইশারা করছে গোপাল, তার শরীর জখমি করা, গাছে বাঁধার সময়ও বাঁধার পরে মার খেয়েছিল। আবার আসার সময় জঙ্গলের ভেতর দিয়ে আসাতে জঙ্গলি লতাগুল্মতে হাতপায়ের বেহাল দশা। তাই সে একটু পিছনে প্রভাদের থেকে। ওই তো গোপাল বাবু, চলো তাড়াতাড়ি। প্রভা তার পিতাকে নিয়ে দৌড়ে যেতে নিল দ্রুততার সহিত। কিন্তু বাদ সাধল বৃদ্ধ, নুইয়ে পড়া রামচন্দ্র। আস্তে চল মা, আমি এত তাড়াতাড়ি যাইবার পারতাছি ন। ওই ওই ধর ওগিলি রে। ধেয়ে আসা বিপদ চোখের সম্মুখে। অদূরে গোপালের অসহায় চিত্র। সে এগিয়ে আসতে পারছে না। লোকবল বেশি রাকিবের, সেদিকে প্রভাদের বাঁচাতে গেলে রক্ষা তো করতে পারবেই না, উল্টো ধরা পড়ে মারা পড়বে। তুই যা মা, আমি অগো সামলাই। না, তোমারে ছেড়ে যাব না। পিতার হাত ধরে অসহায় মেয়ের আকুলীভূত কণ্ঠ। কিন্তু রামচন্দ্র তা গ্রাহ্য করলেন না। একের কারণে 10-এর ক্ষতিসাধন হবে। কান্নারত মেয়েকে নিজের মাথায় হাত রেখে গোপালের সাথে যাওয়ার আদেশ দিলেন। বিপত্তির শেষ নেই নাকি তাদের মিলন হওয়া উপর থেকেই লেখা নেই। রামচন্দ্র থেকে দৌড়ে গোপালের কাছে যেতে নিয়েছিল, মাঝপথে থেমে যায় তার চিৎকার শুনে। রামচন্দ্রের পেটে ছুরি বসিয়ে দিয়েছে রাকিব। চিৎকার দিয়ে উঠে প্রভা। দৌড়ে পিতার নিকট যেতে নেয়, তবে ততক্ষণে ধেয়ে আসা গাড়ির সাথে দুর্ঘটনা যা ঘটার ঘটে যায়। পরপর দুটো ঘটনার আকস্মিকতায় হতভম্ব গোপাল। বিবেকবুদ্ধি লোপ পেয়েছে তার। কি হতে কি ঘটল কিছুই বুঝে উঠতে পেল না। সময় থমকে গেছে, সেই থেকে সময়ের মাঝে বন্দী হয়ে আছে গোপালের আত্মা। সেদিন প্রভার মৃত্যুর সাথে আরেকটা মৃত্যুও ঘটে চেয়ারম্যান বাড়িতে। রাকিব ও তার দলবল কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, প্রভার আকস্মিক গাড়ির নিচে চাপা পড়ায়। গাড়ি কিছু দূরে গিয়ে থেমে গিয়েছিল গাছের সাথে ধাক্কা খেয়ে। সেখান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছিল মিসেস নিকিতা ও মি জামান। সাথে তাদের আহত মেয়ে অলিভিয়া। এসব কিছুই গোপালের চক্ষু সাক্ষী ছিল সেদিন। ছুরির আঘাতে মৃতপ্রায় রামচন্দ্র বিলাপ করেন মেয়ের মৃত্যু নিজ চক্ষু সাক্ষী হওয়ার কারণে। মি জামানদের দেখে রাকিব তার দলবল নিয়ে পলাতক সেখান থেকে। মি জামান নিজের আহত মেয়ে, প্রভা, রামচন্দ্রকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে গোপাল এখনও সেখানে স্থাণুর ন্যায় দাঁড়িয়ে। তার মস্তিষ্ক ও মনে কি চলছে সেই জানে কেবল। রিবর্ন অফ লভ। লেখা, মান্নাত মিম। পর্ব 12। তুমিহীনা বেঁচে থাকা। দীর্ঘতম যাত্রাবিরতিহীন মৃতজীবন যেন অনুভবে খুঁজে সেই রাস্তা। গোপালের মুখ থেকে কেবল এতটুকুই বের হল। তার সামনে প্রভার মৃতদেহ। তারা চেয়ারম্যান বাড়ির সম্মুখে। মেয়েটা তো আগেই মারা গেছে, তবুও মি জামানরা চেষ্টা করেছে এই মৃত্যুর অপবাদ ঢাকা দেওয়ার জন্য মেয়েটার চিকিৎসার মাধ্যমে। কারণ নিজের মেয়েও তো মৃত্যুপথে তখন। রামচন্দ্র জীবিত আছেন, হাসপাতালের একটা বেডে নিদ্রামগ্ন। মৃত ঘোষণায় গোপাল তাকে কোনো উচ্চবাক্য না করে নিয়ে আসে মেয়েটাকে। তবে বন্ধ আখির রহস্য ভেদ হয় তখনই। ডাক্তার জানায়, মৃত প্রভার চক্ষুদয় মি জামানের মেয়েকে দেওয়া হয়েছে। গোপালের বোধশক্তি তখন অকেজো। জীবন্ত লাশ বনে ছিল। রাতের আধারে নিয়ে এসেছিল প্রেমিকার দেহকে। ইচ্ছে প্রভার দেহের সম্মুখে রেখে সকলকে এর শাস্তি দিবে। সবাই তার ভালোবাসার মৃত্যুর কারণ। তাদের জন্য আজ গোপাল ও প্রভার জীবনমরণ পার্থক্য। কিন্তু শক্তিবলে মারা পড়তে হলো তাকে। প্রভার লাশের সামনে রেখে তাকে মারা হলো। চেয়ারম্যান হুকুম দিলেন বাড়ির পেছনের ডোবার পাশের কদমফুল গাছের নিচে মাটি চাপা দিয়ে দিতে। দেওয়া হলো গোপালের শরীরের ওপর প্রভার দেহকে ফেলে মাটি চাপা। তবে আত্মা সে তো চেপে রয়নি। ফিরে এসেছে, পরিণতি দেখার বাকি এবার বোধ হয়। ফাদার জোনাথন ফোয়ারকে এক লহমায় অতীত ঘুরিয়ে বর্তমানে নিয়ে আনল গোপালের আত্মা। ফাদার জোনাথনের মস্তক খানিকটা ঘুরে উঠল, তদুপরি ধীর হতে সময় নিল স্বল্পই। তৎক্ষণাৎ সামনে থাকা খালি কাচের বোতলের ঢাকনা খুলে মন্ত্র পাঠ করতে লাগলেন, যেটাতে অলিভিয়ার রক্ত ও চুলের মিশ্রণ।
চতুর আত্মা বুঝে ফেলে চিৎকার দিয়ে বলে উঠল, কাজটা ঠিক করছো না ফাদার। তুমিও জানো আমার সাথে অন্যায় হয়েছে। এই বলে কালো ধোয়া হয়ে গোল গোল চক্কর কাটতে থাকে ফাদারের চারপাশে। জানি অন্যায়। তুমিও তো অন্যায় করছো অলিভিয়ার সাথে। মেয়েটার এখানে দোষ কোথায়? ফাদার বোতলটা হাতে নিয়ে উঁচু করে ধরলেন। ছটফটিয়ে উঠা চিৎকারে রুমের দেয়ালগুলোতে ফাটল ধরতে লাগল। শুষে নেওয়া মতো করে বোতলে গোপালের আত্মা ঢুকতে লাগল। তখনই ফাদার দ্রুত হাতে বোতলের ঢাকনা বন্ধ করে রেখে দিলেন চার্চের গোল করে জলে থাকা মোমবাতির মাঝখানের চত্বরে। কিন্তু তার বোঝা উচিত ছিল, গল্পের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়ে গিয়েছিল, যা জানা অত্যাবশ্যক। পর্দার ফাঁক গলে স্নিগ্ধ সূর্যের কিরণ এক ফালি হয়ে অলিভিয়ার মুখে ছটা। গত 3 দিন হলো জীবনে সুস্থতা কি জিনিস সেটা উপলব্ধি করতে পারছে। সেদিনের পর থেকে শরীরের যে কি কঙ্কালসার অবস্থা হয়েছে বলা বাহুল্য। সৌন্দর্য মিয়ে গিয়ে চোখ লেপটেছিল কালো কালিতে। সবার অধিক যত্নআত্তিতে ধীরে ধীরে শরীর সেরে উঠেছিল। কিন্তু হঠাৎ এমন অসুস্থতার কারণ সে জানত না। কাউকে জিজ্ঞেস করলেও কেউ তাকে জানাতো না, সম্পূর্ণ ইগনোর বা প্রসঙ্গ পাল্টে ফেলত। সেটা যে ইচ্ছাকৃত সে বুঝত তবুও ঘাটত না। এদিকে সেও কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছে, সেই ডাকটা আগের মতো কর্ণকুহরে হানা দেয় না এখন আর। এসবের সবার এমন লুকোচুরিরও যে কানেকশন আছে সেটা ধরতে পারল অলিভিয়া। তবুও চুপ রইল। অলিভিয়া, অলিভিয়া। চমকে উঠল মেয়েটা। পাশ থেকে ইলহাম ডাকছে তাকে। মেয়েটা ভাবনায় বিভোর ছিল। ইদানিং এই জিনিসটা নতুন করে পেয়ে বসেছে। উদাসীনতা, অন্যমনস্কতা, খামখেয়ালি বেশ খানিকা। যেন সে প্রতীক্ষিত কারো জন্য। এই মেয়ে, আবারও কোথায় হারালে? ঘুম থেকে উঠে বসে আছো, অথচ ফ্রেশ হওয়ার নাম নেই কোন? উত্তর দিতে পারল না অলিভিয়া। বলবে কিভাবে সে যে ভাবনায় মশগুল? তাহলে নানা প্রশ্ন উঠে আসবে, যা সে চাইছে না নতুন জোড়া লাগানো সম্পর্কে বাধা হয়ে আসুক। এমনিতেই বহু কষ্ট পেয়েছে, অপেক্ষা করেছে ছেলেটা তাকে পেতে গিয়ে। না তুমি আমাকে ধরে উঠিয়ে ওয়াশরুম অবধি দিয়ে যাও। আহ্লাদিত কণ্ঠস্বর শুনে ইলহাম বলল, কি ব্যাপার আজ মেঘ না চাইতে বৃষ্টি? থাক তাহলে লাগবে না, আমি একাই যাচ্ছি। মেয়েটা খানিক রাগের ভান করে বলে উঠতে নিল। ইলহাম দ্রুত ধরে উঠতে সাহায্য করতে করতে বলল, এই না না দাঁড়াও, নিচ্ছি তো বাবা। উফ কি রাগ। ফ্রেশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করল ইলহাম রুমে। অতঃপর দুজনে একত্রে নেমে এলো নিচের ড্রয়িং রুমে। আজকে দুজনের এনগেজমেন্ট হওয়ার কথা। সারা ঘর সাজানোর কাজ চলছে। ইলহাম আগে থেকেই উপস্থিত। সে যে হবু বর মানুষ সেই বিষয়ে যেন অজ্ঞ, জ্ঞানহীন উপরন্তু নির্বিকারচিত্ত। ড্রয়িং রুমের সোফায় অলিভিয়াকে বসিয়ে নাস্তা নিতে গেল ইলহাম। এনে আবার খাইয়ে দিতে লাগল। মেয়েটাও উপভোগ করতে লাগলো ছেলেটার পাগল করা এই ছোট ছোট কেয়ারিং। হাত এগিয়ে এদিক ওদিক করে পানির গ্লাস নিতে গিয়ে হাতের ধাক্কায় জল ভর্তি গ্লাসটা ভেঙে গেল। ইলহাম দ্রুত সরিয়ে দিল অলিভিয়ার হাত, সাথে মেয়েটাকেও টেনে ভরে নিল বাহুবন্ধনে। কোনো প্রকার ভীতি কাজ করছে ছেলেটার বুকে মাথা রেখে, সেই ভীতি উপলব্ধি করতে পারল অলিভিয়া। এমন ছোট কাণ্ডেই ভীত হয়ে থাকে ইলহাম সেই ঘটনার পর থেকে। কি হয়েছে? রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে টিটেবিলের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্লাসের টুকরো দেখতে পেলেন মিসেস নিকিতা। তিনিও বেশ ভয় পেলেন, যা মুখশ্রীতে ভেসে উঠল। অতঃপর কাজের জন্য নতুন রাখা মেয়েটাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়ে নিলেন। আর ততক্ষণে ইলহামকে অলিভিয়াকে রুমে নিয়ে চলে যেতে বললেন। শুধুই ভয় পাচ্ছ? সাধারণ কাচি তো, কিছু হয়নি তো আমার। ইলহাম কোনো জবাব দিল না। ধীরে সুস্থে মেয়েটাকে রুমে নিয়ে গেল। ফাদারের সাথে দেখা করতে হবে আজ, মনে মনে ভেবে নিল। শুভ কাজ করার আগে একবার উচিত দেখা করা। ফাদারের সাথে দেখা করতে এসেছি। উনার কক্ষ অবস্থান করছেন তিনি। আপনি ভেতরে বসুন, ডেকে দিচ্ছি। চার্চের শারীরিকভাবে রাখা বেঞ্চের সম্মুখের প্রথমটাতে গিয়ে বসল ইলহাম। সম্মুখ পানে চেয়ে ছেলেটা দেখতে পেল, কাচের বোতলের চারপাশে জ্বলন্ত মোমবাতি, মাঝের বোতলেও জোনাকির মতো জ্বলজ্বল করছে কিছু। চোখ ধাঁধিয়ে আসছে সম্মোহনী ঘোরে।
চিৎকার ও চেঁচামেচিতে চার্চের বাতাসে মৃতের গন্ধ যেন ওড়ে চলছে। ফাদার জোনাথন ফোয়ারের মৃতদেহ দেখার পরপরই চার্চের বাইরে এসে বমি করে দিল ইলহাম। এ কোন অশুভ পরিণতির ডাক শুরু হয়েছে? অথচ আজ ছেলেটার শুভ দিনক্ষণ। নিজের বাড়িতে এসে পড়ল ইলহাম। অলিভিয়াদের বাড়িতে এমন বেহাল দশাতে গেলে সকলে প্রশ্ন করত। অবশ্য না গেলেও করত যদি না জানিয়ে আসত। ফাদার জোনাথন আকস্মিকভাবে মারা গেলেন বিস্ময়কর সৃষ্টি না যে সে বিস্মিত হবে। লাশ দেখেই বোঝা যাচ্ছে যে গোপালের কারসাজি এতে। সতর্কবার্তা দিয়ে সাবধান জারি করেছিলেন ফাদার। এখন তো উনি নেই, অলিভিয়াকে কিভাবে রক্ষা করবে সে? চিন্তাভাবনায় পরিত্রাণের পন্থা ঘুরছে কেবল। ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভাবছে, হঠাৎই মনে পড়ল বাংলাদেশ। চোখ খুলে দ্রুত টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো ইলহাম। হ্যালো মা। হুম। ইলহাম, কোথায় তুমি এখন? বাড়িতে আছি। বাড়ি গেছো? কখন? এই না ফাদারের কাছে যাও। পরে সব বলবো, এখন আমার কথা শুনো। তোমার গলা এমন শোনাচ্ছে কেন বাবা? কি হইছে? বেশ ভীতিকর ও উদ্বিগ্ন ভরা কণ্ঠ শোনা গেল মিসেস নিকিতার। আমার কথা শুনো। এনগেজমেন্ট বিডিতে হবে। কি বলছো তুমি এসব? জানো ন? যা বলছি বুঝেই বলছি। আমি পুরো পরিবারের টিকিট কেটে নিচ্ছি। তোমরা প্রস্তুতি নাও। কাল সকালের টিকিট পাই কি না দেখি। বাংলাদেশে যাওয়ার কথা শুনে মিসেস নিকিতা যেন আঁতকে উঠলেন। দ্রুতগামী দৃশ্যে তিক্ত অতীতের ফ্ল্যাশব্যাকের অলিগলি ঘুরে এলেন। রিবর্ন অফ লাভ। লেখা মান্নাত মিম। পর্ব 13। বারবার সাবধান করে দিয়েছিল ফাদার জোনাথন ফোয়ার অলিভিয়ার পরিবারের সবাইকে। অলিভিয়া পুরোপুরিভাবে বিপদ মুক্ত হয়নি। সামনে আরও গভীর বিপদের মুখে পড়বে, তার আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখা উচিত। বর্তমানে কেবল তিনি অশুভ, শক্তিশালী আত্মাটাকে কোনোভাবে আটকে রেখেছেন। ছুটতে বেশি সময় নিবে না। অলিভিয়ার শরীরের অবনতি রোধ করে রেখেছেন মাত্র। আত্মার মুক্তি আর মৃত্যু একই সাথে গাথা। তার আগেই অলিভিয়ার সাথে ইলহামের বিয়ে করে স্বামী স্ত্রী সম্পর্কে গড়াতে পারলে মুক্তি মিলবে। কিন্তু তাতেও কোনো বাধা দেওয়া গেল না অশুভ আত্মাটাকে আটকে রাখার। ফিরে এলোই তাদের জীবনে মরণকাল হয়ে। ভুলটা ইলহামেরই, তা আর বলতে বাকি নেই। তবে সে বিষয়টা লুকিয়ে রেখেছে। যদিও বা কতটুকু সময়ই আটকে রাখা যেত, সেটাকে ঠিক সময়মতো হাজির হতোই। তবুও ইলহামের করা কর্মকাণ্ড ছেলেটাকে অপরাধবোধে জর্জরিত করছে ক্রমাগত। ঠিক করেছে জীবন দিয়ে হলেও অলিভিয়াকে রক্ষা করবে সে। কিন্তু পরাক্রমশালী, ধরাছোঁয়ার বাইরে বাতাসে মিলিয়ে থাকা অস্তিত্বটার সাথে কি পারবে? বাংলাদেশের এ বাড়িটা অলিভিয়ার দাদাবাড়ি, পুরনো বংশামলের। জমিদার বংশের হাবেলি নামে পরিচিত। সামনের বিরাট গেটে লতাপাতায় আচ্ছাদিত। গেটের সামনেই গাড়ি দাঁড় করানো। রাতের অন্ধকারে স্পষ্টতই অলিভিয়ার দেখতে পাওয়ার ক্ষমতা জোর শুরু হয়েছে। এগিয়ে গিয়ে সে হাত রাখে গেটের উপর। গভীর দৃষ্টিতে দেখতে থাকে, যেন বহুকাল আগের কোনো পরিচিত স্থানে পা রেখেছে। তখনই দেখা যায় অলিভিয়ার হাতে ক্রোশের ব্রেসলেট। পেছনে থেকে ইলহামের মা বলে উঠে, আর কোথাও কি থাকার জায়গা ছিল না বিডিতে? শেষে কি না এই ভয়ঙ্কর অদ্ভুত স্থানে থাকতে আসতে হলো? মাম, এটা অলিভিয়ার পৈতৃক নিবাস। ওর জানো তো কত শখ ছিল বিডিতে আসার, কিন্তু বাবা মা আসতেই দিত না। এবার সুযোগে আসতে পারল মেয়েটা, তাও তুমি অন্তত রাগ করিও না। যাও, করলাম না। তোমার জন্য সব পারি ব্যাটা। ইলহাম সুন্দর হাসি উপহার দিয়ে তার মায়ের হাত তুলে উল্টো পিঠে চুমু খেল। সকলে ভেতরে প্রবেশ করে উঠান পেরিয়ে সদর দরজার সামনে। বিশাল বড় ও উঁচু গেট। মাথা উঁচু করে দেখতে হয় সেটা। দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখা গেল ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে দেখে এটা অবাক করার বিষয় হবে। এখানকার সকলে এ হাবেলি ভয় পায়। তাই এখানকার পরিচিত লোক ভেতর পরিষ্কার করতে চায়নি বলে সেই লোক দিয়ে অপরিচিত লোক আনিয়ে ভেতরটাকে পরিষ্কার রাখতে বলা হয়েছে। অনেক ঝামেলা গিয়েছে সকল জার্নিতে, তাই ঘুরে ঘুরে দেখার মতো অবস্থায় কেউ নেই। দ্রুত সকলকে সকলের রুম বুঝিয়ে দিলেন মিসেস নিকিতা ও ইলহাম। ইলহাম অবশ্য আগে থেকেই অবগত ছিল বাড়িটার বিষয়ে। মিসেস নিকিতা এ বিষয়ে সাহায্য করেছে তাকে।
অলিভিয়ার রুমে এসে দেখে মেয়েটা একা রুমের মাঝে দাঁড়িয়ে কি জানি ভাবছে। এগিয়ে গিয়ে বলল, একা যে মা কোথায়? চমকে উঠল হঠাৎ ইলহামের কথায়। ইলহাম সেটা খেয়াল করে তার বাহুদয় হাত রেখে বসিয়ে দিল বিছানায়। অতঃপর বলা শুরু করল, দেখো, ভয় পাবে না। ভয় পেলে মানসিক চাপে আরে সমস্যা বাড়বে। বিষয়টা ঠান্ডা মস্তিষ্কের সাহায্য করতে হবে। এটুকু বলে থেমে অলিভিয়ার ক্রুশের ব্রেসলেট টাচ করে আবার বলা শুরু করল, মন দিয়ে শোনো, এটা ভুলেও খুলবে না। যা কিছু হয়ে যাক না কেন, আর কারো না কারো কাছে থাকবে। একা থাকবে না। কারো ডাক শুনেও যাবে না। আমার পর্যন্ত না। বুঝলে? এসব কথা শুনে ভয় আরো জেকে বসল মেয়েটার মনে। হাত কাঁপাকাঁপি করছে। ফুটবল শরীরের জার্নিতে এতদূর উপরন্তু এটা তো মানসিক টেনশনে রাখতে পারল না ভেতরে। মুখ ভরে বমি চলে এলো। দুহাতে মাথা চেপে ধরল ইলহাম। সেও এবার বুঝতে পারল এখনই বলাটা বোকামি হয়ে গেল। কিন্তু কিছু করার ছিল না। কারণ অলিভিয়ার বোকামি আত্মার চালকে সহজ করে দিত। ওয়াশরুমে ফ্রেশ হতে রেখে এলো অলিভিয়াকে। তারপর ডাক দিল মিসের নিকিতাকে। তিনি ইলহামের বাবা মায়ের ঘরে ছিলেন। মেয়ের কথা শুনে দ্রুত এসে দেখলেন বিষয়টা। অতঃপর ইলহামকে ফ্রেশ হতে যেতে বললেন, বাকিটা তিনি দেখে নেবেন। মেয়েকে ওয়াশরুমে ড্রেস দিয়ে রুম পরিষ্কার করতে লাগলেন। অলিভিয়া ফ্রেশ হতে হতে দেখল কারেন্ট চলে গেছে। তাই দ্রুত ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতে নিল। তবে সব একঝলক বোধ হয় আয়নায় কাউকে দেখতে পেল। আসতে আসতে পিছু ফিরল কিন্তু কেউ নেই সেখানে। মনের অবচেতনে ভুলভাল দেখার কথা ভেবে বেরিয়ে এলো। কিন্তু দেখল না পেছনে আসলেই একটা লেখা ফুটে উঠল, সময় এসে গেছে। নির্বিঘ্নে কেটে যায় দুদিন। গুছিয়ে নেয় সকলে, ধাতস্থ হয় পরিবেশের সাথে, পরিবর্তন এসেছে গ্রামাঞ্চল এখন মফস্বল পরিণত হয়েছে। কিন্তু হাবেলিটা সেই আগের পরিবেশ যেন বহন করছে। কারো অপেক্ষা যেন তার পরিবর্তনের। রাত নামে দিন শেষে। বিয়েটা এখানে হবে বলে ঠিক করেছে ইলহাম ও অলিভিয়া। এনগেজমেন্ট না গিয়ে সোজা বিয়ের প্রোগ্রাম ফিক্সড করার কারণ বুঝতে পারছে না ইলহামের বাবা মা। তবুও মেনে নেন একমাত্র ছেলে বলে কথা। এই রাতের আধারেই অনুষ্ঠানের সাজসজ্জায় চারিপাশ আলোকিত হয়ে আছে। অলিভিয়াকে খুবই সুন্দর সাজে সাজানো হয়েছে। সেই নিজের রুমে। আজকের ভয়ঙ্কর নির্জন বাড়িটাও জাঁকজমকপূর্ণ। এলাকার মানুষগুলোকেও দাওয়াত করা হয়েছে। কেউ এসেছে ভয় কাটিয়ে তো কেউ আসেনি ভয়ে। যাই হোক, বিয়ে পড়ানোর আগে সকলকে খাওয়ার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। বিয়ে পড়ানো হবে খাওয়ার পরপরই। অলিভিয়া ওয়াশরুমে গেল প্রয়োজনের তাগিদে। বিয়ে পড়ানো শুরু হবে। শোনা গেল অলিভিয়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলহাম দ্রুত পৌঁছায় সেই ঘরে। পাওয়া যাচ্ছে না মানে? রুমে কেউ কি ছিল না? আমি না বলেছি ওকে কখনো একা ছাড়া যাবে না। এতগুলো মানুষ কোথায় ছিল? কারোরই কোন জবাব নেই। মি জামান ও ইলহামের বাবা তদারকিতে ব্যস্ত ছিলেন, তিনি কি আর এসব দিকে খেয়াল রাখার মতো অবস্থায় ছিলেন? ইলহামের মাকে ও মিসেস নিকিতাকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। মিসেস নিকিতার ডাক পড়েছিল বলে বাইরে বেরিয়েছিলেন ইলহামের মাকে রেখে। এরই মধ্যে ওয়াশরুমে অলিভিয়া গেলে ফোন আসাতে ইলহামের মা একটুর জন্য বাইরে যান। সেই অল্প সময়ের মধ্যেই অলিভিয়া গায়েব। এটা কিসের কাজ ইলহাম জানে ও বুঝতে পারছে। কিন্তু আফসোস হচ্ছে নিজের উপরই। সেদিন সম্মোহিত হয়ে কাচের বোতলটার ঢাকনা না খুলতো তাহলে আজ এসব কিছু হতো না, আর না অলিভিয়ার জীবন নিয়ে টানাটানি পড়ত। করার কিছু নেই তবুও চেষ্টা করে দেখার জন্য পুরো বাড়ি খোঁজ নেওয়ার কথা জানায় সবাইকে। কারণ এই বাড়ি থেকে বের হয়নি সেটা সে ভালো করেই জানে। এই বাড়ি ঘিরেই যে সব শুরুর শেষ। গভীর থেকেও গভীরে হারাচ্ছে যেন কোথাও তলিয়ে যাচ্ছে। জীবিত নাকি মৃত সেই গন্ধ পাচ্ছে না মাটিতে। তবে কি মাটিতে নয় সে? স্বর্গ কিংবা নরক? কোথায়? যেখানে নিজের অস্তিত্ব অনুভবে ব্যর্থ সেখানে তাহলে দৃষ্টিশক্তিও বোধ হয় ব্যর্থ। তবে চেতনাশক্তি জীবিত। পিটপিটয় চোখ খুলছে মেয়েটা। সমানে আধার ছায়াপূর্ণ, চারিদিকে স্তব্ধ, নির্জন নীরবতায় নিরবচ্ছিন্ন। জঙ্গলের মাঝে শায়িত অবস্থান তার। তবে তবে সে ভাসমান। চমকে উঠে থমকে চারদিকে তাকায়। কোথাও কেউ নেই।
কেমন যেন বিষণ্ণতা থমথমে ভাব ভর করেছে বাতাসে। ঘুম চলে আসার মতো অবস্থা। সে সোজা হতে চায়, মাটি স্পর্শের বাসনা, কিন্তু কিছু যেন তাকে পাকড়ে ধরেছে, ছোটা মুশকিল। চিৎকার করার ইচ্ছাও ব্যর্থ, গলার শব্দ কণ্ঠনালী পর্যন্ত ওয়াকিবহাল। বাইরে নির্গত হচ্ছে না। অসহায়ত্ব ও কষ্টে চোখ ছাপিয়ে জল গড়ায় মেয়েটার। তখন যেন কোন গায়েবী গলারস্বর শুনতে পায়, যার সাথে আগেও পরিচিত ছিল সে। তুমি জীবন্ত করবে তাকে। রিবর্ন অফ লাভ। লেখা মান্নাত মিম। পর্ব 14। আত্মাটার বের হওয়ার রাস্তা ছিল অলিভিয়ার স্বপ্নের রাস্তা। স্বপ্নের মাধ্যমে এই জমিদার বাড়িটিতেই সে এসেছিল আর মুক্তি দিয়েছিল আত্মাটাকে বদ্ধ ঘর থেকে, যেই ঘরটাতে আটকে রেখেছিল কয়েকটা মুনিঋষি মিলে। কারণ আত্মাটা তাণ্ডবলীলা করে চলছিল পুরো এলাকাতে। মৃতের সংখ্যা বেড়ে চলছিল। ভয়ের করাল গ্রাসে গ্রামের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে চলে যাচ্ছিল। তা দেখে গ্রামকে বাঁচাতেই চেয়ারম্যান আদেশ দিয়েছিলেন পরোপকারী মুনিঋষির সাহায্যের জন্য ডেকে আনতে। সেই আদেশে গ্রাম বাঁচাতে আসার আগেই মৃত্যু ঘটে চেয়ারম্যানের। যদিও গোপালের আত্মা সেটা চায়নি, এত তাড়াতাড়ি ও সহজ মৃত্যু দিতে। আরও কঠিন ও তরপিয়ে মারার ইচ্ছা ছিল। দেরিতে এসেও আটকে বন্দি করেন গোপালের আত্মাটাকে। সেই থেকেই এখান থেকে বের হওয়ার চেষ্টা ও ফেরার সংযোগ অলিভিয়ার মাধ্যমে। গভীর রাতের অন্ধকার ঘন কালো জঙ্গলের সারি সারি পাইন গাছ পেরিয়ে খুঁজে চলেছে অলিভিয়ার নাম ধরে ইলহাম ও পরিবারের সকলে। কিন্তু অদৃশ্য পাকে ঘুরে ফিরে আসছে যেন একই জায়গায়। স্থানটা জমিদার বাড়ির পিছনের দিকে। কত যে লাশের স্তর এখানে, যদি ঘুণাক্ষরেও জানত তারা। পা রাখার কথা ভাবত না। কিন্তু যেখানে প্রিয়জনের জীবনের শঙ্কা, সেখানে আপন ভাবনা নিচুমানের। ইলহামের কেমন যেন ভাবনা আসছে। তারা ভুল পথে তো এগুচ্ছে না? আত্মাটা কি তাদের ভ্রমজালে ফাঁসাচ্ছে? না হলে কেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে বারেবার? এতে সময়ের অপচয় হচ্ছে। আমরা একসাথে আর খুঁজব না। অতএব ইলহামের কথামতো সকলে আলাদা দিশায় ছড়িয়ে পড়ল খোঁজ করতে। এদিকে ইলহাম রওনা দিল বাড়িটাতে আর একবার দেখতে। কারণ সকলেই বাইরে খোঁজ করছে, যেটা আসলে একটা চাল আত্মাটার। বাড়িতেই আছে অলিভিয়া। হয়তো অদৃশ্য করে রেখেছে মেয়েটাকে। কিন্তু অলিভিয়ার উপর ভর কিংবা বশ করতে গেলে তো তাতে বাধা প্রাপ্ত হবে সে। মেয়েটা কি তার হাতের ব্রেসলেট? তখনই মনে পড়ল হয়তো গহনা পরার সময় খুলে ফেলেছে। শীত। আহা, আসো আসো। তোমারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ। বিচক্ষণ আছো তো দেখি। বলেই হাসা শুরু করল অদৃশ্য শক্তিধর শয়তানটা। শূন্যে শোয়াবস্থানে অলিভিয়ার দিকে নজর গেল সর্বপ্রথম। শরীর ধীরে ধীরে কালো বর্ণ ধারণ শুরু করে দিয়েছে। নিম্নে তার বরাবর নক্ষত্র নকশা আঁকা স্থানের মেঝেতে রাখা কঙ্কাল। উপর থেকে নিচ আর নিচ থেকে উপর অদ্ভুত রঙিন রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। কঙ্কালটার যেন পূর্ণযৌবনপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে। তার চারপাশে কালো ধোঁয়া ঘূর্ণায়মান। সেখান থেকেই শব্দোচ্ছের আগমন। দেখ, সাক্ষী থাকো। অলিভিয়ার প্রাণে সঞ্চিত হচ্ছে আমার ভালোবাসা প্রভা। কারো ভালোবাসার সুখ দুঃখের গল্প শুনলে ভালোবাসাহীন হৃদয়েরও প্রভাব পড়ে, অনুভব হয় সেই ভালোবাসার গল্পটা। ইলহামও শুনেছিল ফাদারের মুখে তাদের অসমাপ্ত প্রেমকাহিনী। শুধু চোখ নয়, হৃদয়ও ভিজেছিল তখন। কিন্তু এখন নিজের ভালোবাসার উপরেই ঝড়তাণ্ডব চলছে, নিভে যেতে চলেছে প্রেমপ্রেয়সীর জীবন প্রদীপ, তার সাথে নিজের অনুভূতির মৃত্যুও হতে চলেছে। এখন তাকে গোপালের ভালোবাসার কাঙ্গালত্ব অনুভব হচ্ছে না, হচ্ছে প্রতিশোধপরায়ণতা। যার আত্মাটাতে ভালোবাসার অনুভূতির বিন্দুমাত্র ছিটেফোঁটা দেখতে পাচ্ছে না। দেখতে পেলে সে কি দেখতে পেল না ইলহামের ভালোবাসাটা? সেও তো গোপালের মতো এক প্রেমিক। তার মতোই তো বছরের পর বছর অপেক্ষা নামক তিক্ত অভিজ্ঞতার পর আজকে প্রেয়সীর সান্নিধ্য পেতে চলেছিল বিবাহের মাধ্যমে। আর আজ কি না অনাসৃষ্টির কবলে নিজের ভালোবাসা ত্যাগের মতো মনোভাব দেখাতে পারবে না, তাও কি না মৃতের উৎসর্গে। নিজের প্রেয়সীর নিধনযজ্ঞে তারও তো হৃদয় কাঁদছে, প্রতিশোধপরায়ণ হতে চাচ্ছে। কিন্তু থামাবে কি করে? সেই উপায়ই তো তার জানা নেই। ফাদারের কথা হঠাৎই মনে পড়ল। সবকিছুর শেষ এখানেই, যার জন্য তিনি বাংলাদেশে যেতে বলেছিলেনও একবার, কিন্তু মিসেস নিকিতা রাজি ছিলেন না বলেই আসা হয়নি। এই প্রভার জন্যই সবকিছু। যদি প্রভার এই কঙ্কালই না থাকে,
এটাই তাহলে বোঝাতে চেয়েছিল ফাদার জোনাথন। কিন্তু এই জীবনমরণ যজ্ঞে কিভাবে এগুবে? গোপালের আত্মাটার যে চতুর্তার দৃষ্টি চারিদিকে। হঠাৎই চোখে পড়ে ইলহামের ফাদারের দেওয়া ক্রুশের উপর। সোফার পাশে জ্বলজ্বল করছে। এই ছোট্ট ক্রুশটা দিয়ে কি সম্ভব পরাক্রমশালী আত্মাটাকে বধ করা? তবুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে দেখবে ইলহাম ভেবেই আলগোছে একটু একটু করে পাশের দিকে সরে যাচ্ছে। আর একটু এগিয়ে পা বাড়িয়ে নিজের কাছে নিয়ে নিল জিনিসটাকে। এদিকে কালো ধোয়ার আত্মা তাদের দুজনের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থাতে মন্ত্র জপছে একাধারে। সেটার সুযোগ নিয়ে ইলহাম দ্রুত ভেবে চলেছে এমন কিছু করতে হবে যাতে করে একই সাথে গোপালের আত্মা ও কঙ্কালটার জীবন্ত হওয়ার দুটো প্রক্রিয়ারই সমাপ্তি ঘটে। দ্রুত ভাবতে থাকল। অন্যদিকে গোপালের প্রক্রিয়া শেষ পর্যায়ের ভাগে আসতে চলেছে। এবার শুধু প্রভার হৃদয়ের শূন্যতাতে পরিপূর্ণতার বাকি মাত্র। সেদিকে দৃষ্টি ফেরাতেই ইলহামের মাথায় খেলে গেল বুদ্ধিটা। দুজনের হৃদয়ের সংযোগস্থলে ক্রুশবিদ্ধকরণের মাধ্যমে একত্রে দুজনকেই খতম করা সম্ভব প্রায়। এটাই তো ফাদার জোনাথন ফোয়ার বুঝাতে চেয়েছিলেন। তাই দেরি করল না আর। দেরিতে অলিভিয়ার হৃদয় সেখানে প্রতিস্থাপিত হলে তাকে জীবন্ত করা আবার অসম্ভাব্য হয়ে দাঁড়াবে। ইলহাম দৌড়ে গিয়ে মাঝে দাঁড়িয়ে ক্রুশবিদ্ধ করতে যাচ্ছে সেটা দেখে গোপালের আত্মা চিৎকার দিয়ে এক ঝটকায় তাকে দূরে নিয়ে ফেলল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইলহাম দূরে গিয়ে দেয়ালের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায়। কয়েক বছর পরে লন্ডন নামক বিদেশের মাটিতে বিড়ালাক্ষী চোখের ছোট্ট মেয়ে খেলছে। পাশে বসে তার বাবা মা আলাপচারিতায় ব্যস্ত। খেলতে খেলতে মেয়েটির বল দূরে চলে যায়। তখন মেয়েটি বল নিতে গিয়ে চোখ পড়ে একটা জিনিসের উপর। মেয়েটি তার মাকে ডাক দিলে বাবা মা জনই এসে সেটা দেখতে পায়। অলিভিয়া, চলো ফিরে যাই। ইলহাম তার প্রিয়তমা স্ত্রী অলিভিয়াকে উদ্বিগ্নস্বরে কথাটা বলল। পাশে থাকা 3 বছরের মেয়ে অলিন্দ্রিয়া, যে খেলায় মগ্ন। বলা বাহুল্য অলিভিয়া কে বিয়ে করে লন্ডনেই থাকছে তারা। হ্যাপি ফ্যামিলি বলে সবাই তাদেরকে। বাবা মা এর হাত ধরে পার্ক থেকে বের হচ্ছিল অলিন্দ্রিয়া তখনই। অলিন্দ্রিয়া নামের ডাক শুনে পিছনে ফিরে তাকালে শূন্যে থাকা ভাসমান সেই ক্রুশটা দেখতে পায়। সমাপ্ত।